স্টুডেন্টস, এই ক্লাসে আজ আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে ডিটেইলস আলোচনা করব। হোয়াট ইজ ম্যাট্রিক্স, হোয়াট আর দি প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স, অ্যান্ড আমরা ম্যাট্রিক্সকে কিভাবে ইউজ করতে পারি। তো আমরা শুরু করি আমাদের আলোচনা অন ম্যাট্রিক্স। আচ্ছা, প্রথমে আসি হোয়াট ইজ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস ইন সাম রোজ অ্যান্ড কলামস। ঠিক আছে, কিছু শুধু নাম্বার বলা উচিত না, মানে এখানে অন্য মানে কোয়ান্টিটিও হতে পারে। আমরা ম্যাট্রিক্স ফর্মে এটাকে যদি কিছু রো বা কলাম ফর্মে যদি সাজাতে পারি দেন ইট উইল বি কল্ড এ ম্যাট্রিক্স। যেমন কয়েকটা নাম্বার ধরো 2 3 4, 2 3 4 আর 6 1 - 2, 6 1 - 2। তাহলে আমরা এই 6টা নাম্বারকে এগুলোকে বলে রো, দুটো রো আর 3টা কলামে সাজালাম। দিজ আর অল কলামস অ্যান্ড দিজ আর অল রোজ। তাহলে এটাতে আছে দুটো রো আর ভার্টিক্যালগুলো হলো কলাম, 3টা কলাম আছে। তো এটাকে এইভাবে আমরা যদি সাজিয়ে দেই তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। দিস ইজ অ্যান ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে এভাবে ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয় বা এইভাবেও লেখা যেতে পারে, এইভাবেও লেখা যেতে পারে। সো দিস ইজ তাহলে ম্যাট্রিক্স একটা জাস্ট জেনারেল ডেফিনেশন হিসেবে বলতে পারি যে ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ সাম নাম্বারস ইন ফিউ রোজ অ্যান্ড কলামস। তাহলে এই হলো ম্যাট্রিক্স, বা এইভাবে ম্যাট্রিক্স লেখা যায়। এবার ম্যাট্রিক্সের চিহ্ন হিসাবে সাধারণত আমরা ক্যাপিটাল লেটারগুলো ইউজ করি। ক্যাপিটাল যে ইংলিশ অ্যালফাবেট এগুলোকে আমরা ইউজ করি ম্যাট্রিক্সের সিম্বল হিসাবে। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম যার দুটো রো 3টা কলাম। তো এই জন্য এটাকে বলা হয় 2/3 সাইজের ম্যাট্রিক্স। ইট ইজ এ ম্যাট্রিক্স অফ 2/3 সাইজ। এটাকে বলা হয় সাইজ বা অর্ডার, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স আমরা বলতে পারি। তো এই এলিমেন্টটা কোথায় আছে? ফার্স্ট রোতে আছে, ফার্স্ট কলামে আছে। কাজে এটাকে আমরা 1 1 পজিশন বলতে পারি। প্রথমে রো, এরপরে কলাম বলা হয়। এই এলিমেন্টটা কোথায় আছে? সেকেন্ড রোতে আছে, সেকেন্ড কলামে আছে। এটাকে বলতে পারি আমরা 2 2 পজিশন। এই এলিমেন্টটা সেকেন্ড রোতে আছে, থার্ড কলামে আছে, তো এটাকে আমরা বলতে পারি 2 3 পজিশন। ঠিক আছে? তো একটা ম্যাট্রিক্সকে এইভাবে পজিশনের মাধ্যমে এইভাবেও অনেক সময় লেখা হয়। এটা হলো A11, এটা A12, এটা A13, এটা 2 1, এটা 2 2, এটা 2 3। তো এর থেকে আমরা পজিশনগুলো বুঝে গেলাম। প্রথমটা হয় রো আর পরটা হয় কলাম। তো এই গেল আমাদের আরেকটা ম্যাট্রিক্স, এটাও 2/3 সাইজের ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো ম্যাট্রিক্সের নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সমান নাও হতে পারে, নাও হতে পারে। ডিটারমিন্যান্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রো কলাম সবসময় সমান হয়। ঠিক আছে, একটা স্কোয়ার সাইজের হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো কলাম সমান নাও হতে পারে। যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর কলাম যদি সমান হয় তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার, যেমন শুধু এই জায়গাটা যদি হতো একটা ম্যাট্রিক্স, তাহলে দুটো রো দুটো কলাম, তাহলে এটা হতো স্কোয়ার ম্যাট্রিক্স। এবার আমরা দেখি একটা ম্যাট্রিক্সের কি কি টাইপ হতে পারে। ধরো কোনো একটা ম্যাট্রিক্স, তার প্রতিটা এলিমেন্ট যদি 0 হয় তাহলে আমরা এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। কি ধরনের ম্যাট্রিক্স এটা? যার প্রতিটা এলিমেন্ট 0। ধরো 0 0 0 0 0 0, এই হলো একটা নাল ম্যাট্রিক্স। এটাকে সাধারণত ক্যাপিটাল ও দিয়ে লেখা হয়। এটার উপর 3টা রো 2টা কলামের, মানে এটা 3/2 সাইজের একটা নাল ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে নন নাল ম্যাট্রিক্স বা নন জিরো ম্যাট্রিক্স কোনটা হবে? যেই ম্যাট্রিক্সের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট নন জিরো, ওই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো নন নাল ম্যাট্রিক্স। কমপক্ষে একটা এলিমেন্ট নন জিরো হলেই এটা নন নাল ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আমরা দেখি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ হলো কোনো একটা ম্যাট্রিক্সের রো আর কলামকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে যেটা পাবো এটাকে বলা হয় ট্রান্সপোজ অফ দি ম্যাট্রিক্স। যেমন এটার ফার্স্ট রো ছিল 2 3 4, এটাকে আমরা ফার্স্ট কলাম বানিয়ে দিই 2 3 4। সেকেন্ড রো হলো 6 1 - 2, এটাকে সেকেন্ড কলাম বানিয়ে দিই।
তাহলে রো আর কলাম ইন্টারচেঞ্জ করলাম, তাহলে এটাকে বলবো আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটাকে লেখা হয় এইভাবে, ম্যাট্রিক্সের নাম উপরে টি বা অনেক সময় এ ড্যাশও দেওয়া হয়। দিস ইজ দি ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। অরিজিনাল ম্যাট্রিক্সটা যদি 2/3 সাইজ হয় তাহলে ট্রান্সপোজ অবশ্যই হবে এটা 2/3 সাইজের হলে এটা হবে 3/2 সাইজের। অরিজিনাল ম্যাট্রিক্সটা যদি m/n সাইজের হয় তাহলে ট্রান্সপোজ হবে n/m সাইজের। এই গেল ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, কোনো ম্যাট্রিক্স আমরা পাবো যার মধ্যে একটাই রো আছে, ধরো 3 2 -1, একটাই রো আছে, কলাম আছে 3টা। তো যে ম্যাট্রিক্সের রো একটাই থাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স। আবার এমন ম্যাট্রিক্স আছে যার একটাই কলাম আছে, ধরো 2 -1 0, কলাম একটাই, রো আছে 3টা। তো কলাম যদি একটাই থাকে তখন এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, তো স্কোয়ার ম্যাট্রিক্স সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি আমরা। স্কোয়ার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের রো আর কলামের সংখ্যা সেম, এই ধরনের ম্যাট্রিক্সকে বলে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। ধরো আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের এক্সাম্পল লিখি, ধরো 1 2 3 4 5 6 7 8 9। দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ রো 3টা কলামও 3টা, 3/3 সাইজের এটা হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার দেখি আমরা দেখো এখানে কি দেখছি, শুধু বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সগুলো, কারণ ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের টাইপ আছে, তো এগুলো পরে অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে, এই জন্য টাইপগুলো আমরা দেখে নিচ্ছি। তো আমরা এবার দেখি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা একটা দেখো এটাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্টস। এটাকে বলা হয় ডায়াগোনাল। এই সংখ্যাগুলো হলো দিজ আর অল ডায়াগোনাল এলিমেন্টস। এই কর্নার বরাবর যেটা থাকে এটা হলো ডায়াগোনাল। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এই ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সবগুলো যদি 0 হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। এগুলো ছাড়া বাকি সব 0। ডায়াগোনাল এলিমেন্ট হলো এই 3টা, ধরো এগুলো ছাড়া বাকি যা আছে এগুলো যদি 0 হয় তাহলে হবে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যেমন এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে যা কিছু হতে পারে, 2 1 2 3 হতে পারে, এগুলো হলো ডায়াগোনাল এলিমেন্টস। এবার ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া বাকি সবগুলো 0 হলে এটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। তবে এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ডায়াগোনাল এলিমেন্টস যেটাই বলছে, দিস আর অল অ্যাপ্লিকেবল অনলি ফর স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয় তাহলে এই কথাগুলো আসবেই না। তাহলে যে স্কোয়ার ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টগুলো, এগুলো হলো ডায়াগোনাল এলিমেন্ট, নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট আমরা দেখি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলো এটা এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে এক ধরনের বিশেষ ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসগুলো সব সমান। ধরো 3টাই আছে 2, 3/3 যদি হয় 3টাই 2, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল স্কেলার ম্যাট্রিক্স। দিজ আর অল কল্ড স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট আমরা আসি ইউনিট ম্যাট্রিক্স। হোয়াট ইজ ইউনিট ম্যাট্রিক্স? আচ্ছা, ইউনিট ম্যাট্রিক্সকে আমরা এটাও একটা বিশেষ ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স বা বিশেষ ধরনের স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি, যেখানে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বা ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে এগুলো সব হলো 1। এই সবগুলো যদি 1 হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স, এবং এটা সাধারণত আই দিয়ে লেখা হয়। ইউনিট ম্যাট্রিক্সকে সাধারণত আই দিয়ে লেখা হয়। এটার সাইজ কত 3/3, জন্য এটাকে I3ও লেখা যায়। থার্ড অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। তো দেখো এটার যে ফর্ম, এই ফর্ম থেকেই বোঝা যাচ্ছে যে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তো বটেই, কারণ নন ডায়াগোনাল ছাড়া বাকি সব 0।
এটা স্কেলার ম্যাট্রিক্সও, কারণ ডায়াগোনাল এলিমেন্টসগুলো সবগুলো সমান, কাজে এটা স্কেলার ম্যাট্রিক্সও। তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা দেখি ধরো একটা ধরো স্কোয়ার ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট থাকবে নিশ্চয়ই একটা স্কোয়ার। ধরো এই ম্যাট্রিক্সটা, দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, এটার নাম যদি আমরা বি দেই, তাহলে এই ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট তৈরি করি, ডিটারমিনেন্ট অফ বি, আমরা এইভাবে তো অবশ্যই লিখতে পারি, যেহেতু ডিটারমিনেন্ট দুটো দাগের মধ্যখানে লেখা হয়। কিন্তু এখানে আমার একটা অবজারভেশন হলো, এটাকে অনেক স্টুডেন্ট ভুল বুঝে, এটাকে ভাবে মডিউলার সাইন। এটা নট মডিউলার সাইন, এটা হলো ডিটারমিনেন্ট সাইন। দেখতে দুটোটাই সেম, কিন্তু এটা তো মানে কোথায় কোনটা অ্যাপ্লিকেবল এই বুঝে পড়াশোনা করতে হবে, তাই না? এখানে তার অর্থ হলো ডিটারমিনেন্ট অফ বি। বি যে ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট হলো এই যে ড্যাট বি। তাহলে ড্যাট বি কত হবে? 1 2 3 4 5 6 7 8 9, এই হলো ড্যাট বি। তাহলে আমরা ড্যাট বি এভাবে লিখতে পারি বা এইভাবে লিখতে পারি, প্রোভাইডেড যাতে কনফিউশন না হয়। এটা কিন্তু মডিউলাস বি না, দিস ইজ ডিটারমিনেন্ট অফ বি। তো আমরা এই হলো বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আচ্ছা, এবার যদি বি এর ট্রান্সপোজ নেই, বি এর ট্রান্সপোজ যদি নেই, তাহলে বি এর রো আর কলামগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এরপরে যদি আমরা ডিটারমিনেন্ট তৈরি করি, তাহলে ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ কত হবে? রো কলাম ইন্টারচেঞ্জ। তাহলে এদিকে আসবে 1 2 3, এদিকে আসবে 4 5 6, এদিকে আসবে 7 8 9। এবার আমরা সবাই জানি যে ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট রিমেইনস আনচেঞ্জড ইফ রোজ অ্যান্ড কলামস আর ইন্টারচেঞ্জড। রো আর কলাম যদি ইন্টারচেঞ্জ করি, ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, আমরা জানি এটা। কাজেই ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ আর ডিটারমিনেন্ট অফ বি দুটোই সবসময় সমান হবে। এই দুটোর সবসময় সমান হবে, ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ। অ্যান্ড দিস ইজ কমন সেন্স, এখানে মানে এটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না, শুধু ডিটারমিনেন্টের প্রপার্টিটা জানলেই হয়, যে ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট রিমেইনস আনচেঞ্জড ইফ রোজ অ্যান্ড কলামস আর ইন্টারচেঞ্জড। আচ্ছা, এবার হলো যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্টের ভ্যালু বের করলাম আমরা। ম্যাট্রিক্সটা অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স, আদারওয়াইজ তো তার ডিটারমিনেন্টের প্রশ্ন উঠবে না। তো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্টের ভ্যালু বের করলাম। এবার যদি দেখা যায় যে তার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 এসছে, তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্টের ভ্যালু যদি অন্য কিছু আসে, ধরো আসলো 2 আসলো, ডিটারমিনেন্টের ভ্যালু আসলো 2, দিস ইজ নট ইকুয়াল টু 0। তো যদি নন জিরো আসে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সও বুঝলাম, ঠিক আছে? তো সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে তার ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0, আর নন সিঙ্গুলার মানে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো। জিরো ছাড়া যে কোনো কিছু হতে পারে, পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে, বাট নট ইকুয়াল টু 0, তাহলে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এবার আমরা দেখি ম্যাট্রিক্সের কিছু অ্যালজাব্রা অফ ম্যাট্রিক্স। তো অ্যালজাব্রা বলতে আমরা সাধারণত বুঝি কি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলিকেই সাধারণত অ্যালজাব্রা হিসাবে ধরা হয়। তো আমরা দেখবো এবার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এটসেট্রা এটসেট্রা। তো সবার প্রথমে দেখি যে আচ্ছা কি, তাহলে এবারের টপিক হলো অ্যালজাব্রা অফ ম্যাট্রিক্স। অ্যালজাব্রা অফ ম্যাট্রিসেস। আচ্ছা, অ্যালজাব্রার ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ আসবে। আচ্ছা, প্রথমে আগে দেখে নিই যে কখন দুটো ম্যাট্রিক্সকে আমরা ইকুয়াল বলবো। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন ইকুয়াল বলবো। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল হওয়ার শর্ত হলো, প্রথম কথা হলো তাদের সাইজ সেম হতে হবে, সেম সাইজের ম্যাট্রিক্স হতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হতে হবে।
প্রতিটা করসপন্ডিং এলিমেন্ট সমান হতো। যেমন আমরা একটা ম্যাট্রিক্স ধরো আগের যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এমন নিয়েছিলাম 2 3 4 6 1 -2, ঠিক আছে। এবার আরেকটা, এটা ধরো এ ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স নেই 2 3 2 স্কোয়ার 6 5/5 -2, ধরো দুটো ম্যাট্রিক্স নিলাম। তাহলে তারা সমান কিনা চেক করতে হলে আগে দেখতে হবে যে তাদের সাইজ সেম কিনা। এটারও 2 রো 3টা কলাম মানে 2/3 সাইজের, এটাও 2 রো 3টা কলাম মানে 2/3 সাইজের, কাজেই তারা সমান হতে পারে। সাইজ সমান না হলে তাদেরকে মানে সমান মানে বলার প্রশ্নই উঠে না, তাদেরকে কম্পেয়ারই করা যাবে না, দে আর নট কম্পারেবল। তো যদি সাইজ সমান হয় তখন তারা সমান হতে পারে। এবার কখন সমান হবে? যদি করসপন্ডিং এলিমেন্ট সমান হয়। এর মানে এটার 1 1 এলিমেন্ট যেটা ফার্স্ট রো ফার্স্ট কলামে যেটা সেম এলিমেন্টটাই এটারও 1 1 পজিশনে থাকতে হবে। তো এটা সমান আছে, সেমভাবে এটা সমান আছে, সেমভাবে এই দুটোও সমান। এটা হলো 4, এটা হলো 2 স্কোয়ার মানে 4, এই দুটোও সমান। সেমভাবে এটা 1, এটা 5/5, এটাও 1। কাজেই প্রতিটা করসপন্ডিং এলিমেন্ট সমান। তাহলে আমরা বলতে পারি এই দুটো এই ম্যাট্রিক্স ইকুয়াল। কিন্তু একটা এলিমেন্ট যদি না মিলে, একটা ধরো 6টার মধ্যে 5টা এলিমেন্ট মিলে গেল, এটাও 2 এটাও 2 এটাও 3 এটাও 3, একটা এলিমেন্ট মিলল না, দেন উই উইল সে দ্যাট দিজ আর নট ইকুয়াল। তাহলে আমরা বুঝলাম ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস, দুইটা ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে। আচ্ছা, নেক্সট আমরা যাই এডিশন অফ টু ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স কখন আমরা কিভাবে যোগ করব বা কখন আমরা যোগ করতে পারবো বা আদৌ যোগ করতে পারবো কিনা। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো যদি ম্যাট্রিক্সগুলোর সাইজ সেম হয়। দুটো সেম সাইজের ম্যাট্রিক্স আমরা যোগ করতে পারবো। যেমন এই দুটো আমরা যোগ করতে পারবো, কারণ এটারও সাইজ 2/3, এটারও সাইজ 2/3। সাইজ সমান না হলে যোগ করা যাবে না। আচ্ছা, এবার ধরো সাইজ সমান, তাহলে যোগ কিভাবে করব? যোগের ফর্মুলা হলো যে আমরা করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে, এ প্লাস বি। এর মানে করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। করসপন্ডিং বলতে এটার 1 1 পজিশনে যেটা আছে আর এটার 1 1 পজিশনে যেটা আছে, এই দুটো যোগ হবে। তাহলে 2 + 2 মানে 4, এখানে আর এখানে যোগ হবে। 3 + 3 মানে 6, 4 + 4 মানে 8, 6 + 6 মানে 12, ঠিক আছে। এইভাবে এটা হবে 2, এটা হবে -4। তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো যদি তাদের সাইজ সেম হয়। এবং যোগ কিভাবে করব? যোগের রুল হলো করসপন্ডিং এলিমেন্টগুলো সবগুলো যোগ হবে। করসপন্ডিং মানে এটার আই যে পজিশনে যে এলিমেন্টটা আছে তার সাথে যোগ হবে এটার আই যে পজিশনে যে এলিমেন্টটা আছে। আই যে পজিশন মানে আইথ রো আর জেথ কলামে যে এলিমেন্টটা আছে তার সাথে এটার আইথ রো আর জেথ কলামে যে এলিমেন্টটা আছে সেটাই যোগ হবে, ঠিক আছে। এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে পারি। আচ্ছা, আমরা বিয়োগ করতে পারবো কিনা? সেম রুল ফর সাবট্রাকশন অলসো, কারণ বিয়োগ একমাত্র এক প্রকারের তো যোগ। বিয়োগ মানে ওয়ান টাইপ অফ যোগই। কাজেই বিয়োগের জন্য আমরা সেম রুল, দুটো সেম সাইজের ম্যাট্রিক্স হতে হবে। এবং কিভাবে বের করব মানে ওদের ডিফারেন্সটা a - b কীভাবে বের করব? করসপন্ডিং এলিমেন্টগুলোর ডিফারেন্স আসবে। তাহলে 2 - 2 আসবে, 3 - 3 আসবে। এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সকে একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করতে পারি, একটা থেকে আরেকটাকে আমরা সাবট্রাক্ট করতে পারি। তাহলে এডিশন অফ টু ম্যাট্রিসেস বুঝলাম, ডিফারেন্স অফ টু ম্যাট্রিসেসও আমরা বুঝলাম। আচ্ছা, এবার এডিশনের ক্ষেত্রে যেহেতু এটা নিয়ে আলোচনা করছি, কয়েকটা সিম্পল রুল আমরা আলোচনা করে নিই। কয়েকটা সিম্পল রুল। আচ্ছা, কি রুল? যে দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে কোনটা আগে করলাম কোনটা পরে করলাম তার কোনো মানে তার কোনো ডিফারেন্স তৈরি হয় না। যে কোনো একটা আগে রাখলেই হয়। a + b আর b + a সমানই হয়। a + b আর b + a সবসময় সমান হবে। এই ধরনের রুলকে বলা হয়, তোমরা হয়তো অনেকে জানো, কমিউটেটিভ রুল। কমিউটেটিভ রুল, কমিউটেটিভ রুল মানে অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট। কোনটাকে আগে আর কোনটাকে পরে রাখলাম সেটা যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে এটাকে বলা হয় কমিউটেটিভ লকে ফলো করেছে।
ঠিক আছে, ও ম্যাট্রিক্স এডিশন ইজ কমিউটেটিভ, ম্যাট্রিক্স এডিশন ইজ কমিউটেটিভ। আচ্ছা, ধরো তিনটা ম্যাট্রিক্স আছে, এ, আমরা এক কাজ করলাম, এ আর বি কে আগে যোগ করলাম, এরপর এই যোগ ফলের সাথে সি কে যোগ করলাম, আর আরেকজন কি করেছে, বি আর সি কে আগে যোগ করেছে, এইবার যোগ ফলের সাথে এ কে যোগ করেছে, তাহলে দুটোর সামই একই হবে, আলটিমেটলি দুটোর রেজাল্ট একই হবে। এখানে আগে এ প্লাস বি করেছে, পরে সি কে এন এ যোগ করেছে, আর এখানে আগে বি প্লাস সি করেছে, পরে এ কে এন এ যোগ করেছে। তো সেইভাবে এই ধরনের রুলকে বলা হয় অ্যাসোসিয়েটিভ রুল, অ্যাসোসিয়েটিভ রুল। তো আমরা দেখলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটোই সমান হবে, এর মানে ম্যাট্রিক্স এডিশন অ্যাসোসিয়েটিভ রুলকে ফলো করে। আচ্ছা, নেক্সট একটা দেখে নিই, ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সেম সাইজের, কাজেই তাদেরকে আমরা যোগ করতে পারবো, যোগ করলাম। এবার এই যোগ ফলের আমরা ট্রান্সপোজ নিলাম, এই যোগ ফলটার ট্রান্সপোজ নিলাম, তাহলে দেখা যাবে যে দিস ইজ নাথিং বাট ট্রান্সপোজ অফ দি ম্যাট্রিক্স এ প্লাস ট্রান্সপোজ অফ দি ম্যাট্রিক্স বি। এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তো এটাও কমন সেন্স, তোমরা একটা এক্সাম্পল নিয়ে চেক করে দেখে নিতে পারো যে এটা মানে খুব মানে রকেট সায়েন্স কিছু নেই, খুব ইজি জিনিস। এ প্লাস বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আচ্ছা, এবার আমরা দেখি যে স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন ব্যাপারটা কি? স্কেলার মাল্টিপ্লিকেশন হলো, ধরো একটা আমার ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আছে এ, এটার মতোই ধরে নেই, সেম ম্যাট্রিক্সটাই ধরে নেই। এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা কোনো একটা স্কেলার, স্কেলার মানে হলো রিয়েল নাম্বার, মনে রাখবে এই কথাগুলো আমরা অনেক জায়গায় পাবো, এগুলোর মিনিং খুব কাছাকাছি। স্কেলার এর মানে রিয়েল নাম্বার, এর মানে ধরো কনস্ট্যান্ট, এগুলো প্রায় একই অর্থে ইউজ করা হয়। কোনো সময় স্কেলার বলা হয়, কোনো জায়গায় রিয়েল নাম্বার বলা হয়, কোনো জায়গায় কনস্ট্যান্ট বলা হয়, প্রায় একই অর্থে এগুলোকে ইউজ করা হয়। তো আচ্ছা, আমরা চাইছি এই এ ম্যাট্রিক্সটাকে কোনো একটা স্কেলার, ধরো 5, কোনো একটা স্কেলার দিয়ে এ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে, তাহলে কি করব? 5 ইন্টু এ ম্যাট্রিক্সটা কত, 2 3 4 আর 6 1 -2। আচ্ছা, এবার স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার অর্থ হলো যে এই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে আমরা এই স্কেলারটা দিয়ে মাল্টিপ্লাই করব। আমি আবারও বলছি, এই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে আমরা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই এই ম্যাট্রিক্সটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই হবে, আমরা মানে হয়েছে বলা যাবে। স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার অর্থ হলো প্রতিটা এলিমেন্টকে এটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? 10, 5 ইন্টু 3 মানে 15, 30, এখানে 5, এখানে -10। এই হলো 5, এটা যদি এ হয় দেন দিস ম্যাট্রিক্স ইজ 5a, মানে 5 ইন্টু এ। তো এটাকেই, এই রুলটাকেই বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে হলে প্রতিটা এলিমেন্টকে আমরা আমাদের স্কেলারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সাথে এই ঘটনাটার একদম মিল নেই। তোমরা খেয়াল করবে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোনো একটা ডিটারমিনেন্টকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এই ডিটারমিনেন্টকে যদি আমরা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে তার অর্থ হলো যে কোনো একটা রো বা একটা কলামকে আমরা স্কেলারটা দিয়ে মাল্টিপ্লাই করব, যে কোনো, ধরো ফার্স্ট কলামকে যদি করতে চাই, বা সেকেন্ড কলাম, ধরো সেকেন্ড কলামকে নিলাম, এটাকে করব, বাকিগুলো কিন্তু সেম থাকবে। এটা হবে 10 25 40, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর বাকিটা 3 6 9। তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি করি, যে কোনো একটা রোকে বা কলামকে আমরা স্কেলারটা দিয়ে মাল্টিপ্লাই করি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু প্রতিটা এলিমেন্টকে স্কেলারটা দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এটা একটা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে কিন্তু এই জায়গাতে একটা বড় ডিফারেন্স হয়, মানে রুলের ক্ষেত্রে আর কি, রুলের ক্ষেত্রে একটা বড় ডিফারেন্স। আচ্ছা,
তো আমরা বুঝলাম তাহলে হোয়াট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন। এবার ধরো একটা তারও কয়টা প্রপার্টি আছে ছোটোখাটো। ধরো এ একটা ম্যাট্রিক্স, তাকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরো কে একটা স্কেলার। এবার মাল্টিপ্লাই করার পর একটা ম্যাট্রিক্স তৈরি হবে, এই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ নিলাম, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলাম, মাল্টিপ্লাই করার পরে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলাম। আর আরেকজন কি করেছে, ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নিয়েছে, পরে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছে। এখানে আগে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছি, এরপরে ট্রান্সপোজ নিয়েছি, আর এখানে আগে ট্রান্সপোজ নিয়ে এরপরে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে দুটোই সেম হবে, তো তাহলে আমরা বলতে পারি যে দিস ইজ এ প্রপার্টি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, দুটোর ক্ষেত্রেই সেম হবে। আচ্ছা, নেক্সট আমরা যাই মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। প্রথমে দেখলাম এডিশন, এরপরে সাবট্রাকশন, এরপরে দেখলাম স্কেলার মাল্টিপ্লিকেশন। এবার হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিন্তু খুব মানে কি বলবো হেভি ওয়েট। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা এডিশন বা সাবট্রাকশনের মতো এত সিম্পল না, এখানে বেশ কিছু বোঝার জিনিস আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে দুটো ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো কি না। যদি পারি তাহলে কি সবসময় পারবো, না বিশেষ কোনো ক্ষেত্রে পারবো। এরপরে যদি মাল্টিপ্লিকেশন করা যায় তাহলে কিভাবে মাল্টিপ্লিকেশন করব, রেজাল্ট কি হবে, অনেকগুলো প্রশ্ন আছে এখানে। আচ্ছা, প্রথম কথা হলো যে দুটো ম্যাট্রিক্সকে সবসময় মাল্টিপ্লাই করা যাবে না। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, ইচ্ছা করলেই যে মাল্টিপ্লাই করে দিতে পারবো এমন না, কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? ধরো এর সাইজ হলো m/n আর বি এর সাইজ হলো p/q। অর্থাৎ এতে আছে mটা রো nটা কলাম, বিতে আছে pটা রো qটা কলাম। এবার যদি দেখা যায়, এখানে লক্ষ্য করো প্রথমে কোন ম্যাট্রিক্সটা রেখেছি এ, এরপরে এনেছি বি, ঠিক আছে? প্রথমে কোনটা, দ্বিতীয় পরে কোনটা, এটাও ইম্পর্টেন্ট। যদি দেখা যায় প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম আর পরের ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি সমান হয়, মানে এন আর পি যদি সমান হয়, দেন অনলি এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে। তাহলে মাল্টিপ্লিকেশন করা গেল, মাল্টিপ্লিকেশন করে আমরা আরেকটা ম্যাট্রিক্স পাবো। এবার ওই ম্যাট্রিক্সের সাইজ হবে m/q, হবে ওই ম্যাট্রিক্সের সাইজ। মাল্টিপ্লাই করার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার সাইজ হবে m/q। তাহলে কি বললাম, যে দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে only when the number of column of the first matrix is equal to number of row of the second matrix and the size of the resultant matrix will be m/q। এই হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন। এই কন্ডিশন ছাড়া ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে না, ঠিক আছে? তো আমরা তাহলে বুঝলাম কখন করা যাবে। এবার আমরা দেখি দুটো ম্যাট্রিক্স নিলাম, ধরো একটা a1 b1 c1, একটা a2 b2 c2। এই হলো একটা ম্যাট্রিক্স বা প্রথম ম্যাট্রিক্স বলতে পারি, এটা হলো প্রথম ম্যাট্রিক্স। সেকেন্ড ম্যাট্রিক্স হলো p1 q1 r1 p2 q2 r2, এটা হলো সেকেন্ড ম্যাট্রিক্স। ধরো এ আর বি। এবার প্রথম কথা হলো যে এ আর বি মাল্টিপ্লাই করা যাবে কিনা আমরা চেক করি। দেখি এটা কি সাইজের, এটা আছে 2/3 সাইজের, দুইটা রো তিনটা কলাম। এটার কি আছে, এটা তিনটা রো দুটো কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর পরের ম্যাট্রিক্সের রো সমান, দুটোই 3/3। এর মানে এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে। আমরা বুঝলাম এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে। এবার মাল্টিপ্লাই করার পরে যে ম্যাট্রিক্সটা পারবো তার সাইজ কি হবে, তার সাইজ হবে দিস বাই দিস 2/2, তার সাইজ হবে 2/2, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম মাল্টিপ্লাই করা যাবে। এবার মাল্টিপ্লিকেশনটা করব কিভাবে।
কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করার রুল হলো এইভাবে, আমরা অনেক সময় মনে রাখি, এই এদিকে এরো যাবে একটা, একটা এভাবে আসবে। তাহলে ইকুয়াল টু, ধরো দুটো মাল্টিপ্লাই আমরা করছি, করা তো যাবে, বুঝে নিলাম করছি, তাহলে কিভাবে হবে দেখো, এদিকে আর এদিকে মাল্টিপ্লিকেশন, তাহলে a1 p1 প্লাস b1 q1 প্লাস c1 r1, a1 p1 প্লাস b1 q1 প্লাস c1 r1, এই গেল একটা। এবার তার নিচে ফার্স্ট কলাম যখন নেব তখন ফার্স্ট কলামের এটা লিখলাম, এর পরেরটার সময় এই রোটা নেব, আর এই কলামটা কিন্তু ফিক্সড, এটার ফার্স্ট কলাম লেখার সময় এখানের ফার্স্ট কলাম ফিক্সড, তাহলে a2 p1 b2 q1 প্লাস c2 r1, তাহলে এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম লিখে ফেললাম, হয়ে গেছে, এই দুটোই থাকবে। এবার এই ম্যাট্রিক্সের সেকেন্ড কলামে যখন লিখব তখন এই কলামটা না নিয়ে আমরা এটার সেকেন্ড কলামটা নেব, এটা এই কলামটা এখন নেব। তাহলে এই রুলটা এদিকেরটা আগের মতোই, প্রথমে এটা আসবে এরপরে এটা আসবে, তাহলে এই দিকের এলিমেন্টটা লেখার সময় a1 p2 প্লাস b1 q2 প্লাস c1 r2, এবার এটা লেখার সময় এটার সেকেন্ড রুটা আসবে a2 p2 প্লাস b2 q2 প্লাস c2 r2, এই হলো দি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। মাল্টিপ্লিকেশন করার পরে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। আমরা আগেই দেখে নিয়েছিলাম নতুন ম্যাট্রিক্সের সাইজ কী হবে, 2/2। তাহলে দেখো এই যে ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম ফার্স্ট রো সেকেন্ড রো, মানে 2/2 সাইজের আমরা একটা ম্যাট্রিক্স পেয়েছি। তো এই হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল, ফার্স্ট ম্যাট্রিক্সের সময় আমরা রো ওয়াইজ দেখব, আর সেকেন্ড ম্যাট্রিক্সটাতে কলাম ওয়াইজ নেব, লিখে এখানে আমরা কলাম ওয়াইজ লিখব, তাহলেই আমরা রেজাল্টেড ম্যাট্রিক্স পেয়ে যাব। তো এই রুলটা ভালো করে মনে রাখবে, অনেক স্টুডেন্টই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পারে না, যখন শিখে তখন কয়েকদিন করে, এরপরে প্র্যাকটিসের অভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ভুলে যায়। তো তোমরা এই রুলটা ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, এবং কিছু প্রপার্টি আছে এগুলো একটু মানে পিকুলিয়ার টাইপের, মানে কমন সেন্সের সাথে মিলে না, কিছু কিছু প্রপার্টি আছে। কাজেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই জন্য আমাদের খুব কেয়ারফুলি পড়তে হবে। আচ্ছা, এখন কি প্রপার্টি আছে, প্রপার্টি বা যেগুলো বললাম একটু পিকুলিয়ার, সাধারণ নিয়মের সাথে মিলে না, এগুলোর মধ্যে একটা বড় প্রপার্টি হলো যে আমরা কি বলছিলাম মাল্টিপ্লিকেশনের শেখার সময়, যে ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড ম্যাট্রিক্স কোনটা প্রথমে আছে কোনটা পরে আছে, ঠিক আছে, এটা আমরা লক্ষ্য রাখতে বলেছি। আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড ম্যাট্রিক্স, দেখো আমরা যখন সিম্পল মাল্টিপ্লিকেশন করি অফ নাম্বারস 3 into 2 আর 2 into 3, কোনটা প্রথমে আছে কোনটা পরে আছে এসব দেখে লাভ নেই, দুটোর রেজাল্টই কিন্তু 6। কাজেই আমরা কোনটা প্রথম কোনটা পরে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সময় কিন্তু আমরা আগেই বলেছি যে লক্ষ্য রাখবে কোনটা প্রথমে কোনটা পরে আছে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দিস ইজ এ ফ্যাক্টর, এটা একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য এটা একটা ফ্যাক্টর, কোনটা প্রথমে আছে কোনটা পরে আছে, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। কেন ইম্পর্টেন্ট ইস্যু? বিকজ এ ইন্টু বি আর বি ইন্টু এ ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই দুটো সমান নাও হতে পারে, সমান নাও হতে পারে। এর মানে আমরা বলতে পারি যে এই প্রপার্টিটাকে কি বলে, এই প্রপার্টিটাকে একটু আগে আমরা এডিশনের ক্ষেত্রে আলোচনা করেছি, কমিউটেটিভ প্রপার্টি বলে। এ প্লাস বি আর বি প্লাস এ সমান হয়, এর মানে ম্যাট্রিক্স এডিশন ইজ কমিউটেটিভ। কিন্তু এ ইন্টু বি আর বি ইন্টু এ সমান নাও হতে পারে, এর মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল। দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট result. Matrix multiplication is not commutative
কমিউটেটিভ ইন জেনারেল। সাধারণত কমিউটেটিভ না, স্পেশাল কেসে হতেই পারে, কিন্তু ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তোমরা যে কোনো দুইটা ম্যাট্রিক্স নিয়ে ইউ ক্যান ট্রাই, তোমরা মানে চেক করে দেখতে পারো, যে দেখবে সমান হবে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সমান না। আচ্ছা, 2 নাম্বার প্রপার্টি হলো, আচ্ছা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ধরো 3টা ম্যাট্রিক্স আছে, আমরা এ আর বি আগে মাল্টিপ্লাই করলাম, এরপরে তার সাথে সি কে মাল্টিপ্লাই করলাম, আর আরেকজন কি করলো, বি আর সি কে আগে মাল্টিপ্লাই করলো, তার সাথে এ কে মাল্টিপ্লাই করলো, তাহলে এই দুটো সমান হবে। এর মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ হয়, কমিউটেটিভ কিন্তু হয় না। আচ্ছা, এবার ধরো দুটো ম্যাট্রিক্স আছে এ এন্ড বি, দুটো ম্যাট্রিক্স আছে। এখন এ আর বি কি যোগ করা যাবে? আমরা জানি দুটো ম্যাট্রিক্স যোগ করতে হলে তাদের সাইজ সেম হতে হবে, কাজেই যোগ করা যাবে এইভাবে বলা যায় না, যেতেও পারে নাও যেতে পারে, সাইজ সেম হলে যাবে, না হলে যাবে না। এবার আবার প্রশ্ন হলো এ আর বি যদি কি গুণ করা যাবে, এটার ক্ষেত্রেও কন্ডিশন আছে আমরা জানি, কাজেই আমরা গুণ করা যাবে কিনা তাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি না, ইট উইল ডিপেন্ড অন দি সাইজ অফ এ অ্যান্ড বি। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো দুটো ম্যাট্রিক্স যার জন্য যোগও করা যায় আবার তাদেরকে গুণও করা যায়, দুটোই হয়। এদের সাইজগুলো এমন যে যোগও করা যায় গুণও করা যায়, দেন তাদের দুটোই অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয়, স্কোয়ার ম্যাট্রিক্স মানে যার রো আর কলামের সংখ্যা সমান, দুটো ম্যাট্রিক্সই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তাহলে যোগও করা যাবে গুণও করা যাবে। তাহলে কোনো দুটো ম্যাট্রিক্সের জন্য যদি দেখা যায় যে তাদেরকে যোগও করা যাচ্ছে আবার গুণও করা যাচ্ছে, দেন দি কনক্লুশন ইজ বোথ অফ দেম আর স্কোয়ার ম্যাট্রিক্স। বোথ অফ দেম আর স্কোয়ার ম্যাট্রিক্স। দেখো, এগুলো বুঝতে হলে মানে খুব বেশি ইয়ের দরকার নেই, তোমরা দেখবে স্কোয়ার ছাড়া দুটো ম্যাট্রিক্স নাও, ঠিক আছে? তাহলে দেখবে স্কোয়ার ছাড়া যদি নাও তাহলে দেখবে হয়তো যোগ করা যাবে গুণ করা যাবে না, বা গুণ করা যাবে যোগ করা যাবে না, কিন্তু দুটোই করতে হলে অবশ্যই স্কোয়ার সাইজের ম্যাট্রিক্স নিতে হবে দুটোকেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রপার্টি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। কি প্রপার্টি? প্রপার্টি হলো, দেখো যেমন আমরা দুটো নন জিরো নাম্বার নিই, নন জিরো নাম্বার দুটোই নন জিরো, একটা নিলাম 5 আর একটা নিলাম 2, রেজাল্ট কত? রেজাল্ট কি জিরো হতে পারে? দুটো নন জিরো নাম্বার নিয়ে গুণ করলে রেজাল্ট কি জিরো হতে পারে? আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে দুটো নন জিরো নাম্বার নিয়ে গুণ করলে রেজাল্ট জিরো কখনোই হবে না। রেজাল্ট যদি জিরো হতে হয় আইদার দুটোকেই জিরো হতে হবে, অর কমপক্ষে একটা জিরো হতে হবে, কমপক্ষে একটা। দুটো জিরো হলেও জিরো হবে, বা কমপক্ষে একটা যদি জিরো থাকে তাহলে রেজাল্ট হবে জিরো। কিন্তু দুটোই যদি নন জিরো হয় তাহলে রেজাল্ট কখনোই জিরো হতে পারে না। কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে, এটা হলো অর্ডিনারি অ্যালজেব্রাতে, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য এই রুলটা খাটে না। এর মানে কি? এর মানে হলো যে দুটোই যদি নন জিরো ম্যাট্রিক্স হয়, এটাও নন জিরো এটাও নন জিরো, তবুও রেজাল্ট জিরো হতে পারে। ম্যাট্রিক্স দুটোই নন জিরো কিন্তু রেজাল্ট তবুও জিরো হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা বললাম, ধরো 1 2 3 4 5 6 0 0 0, এই ধরো একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স হলো ধরো 0 0 0 0 0 0 7 8 9 7 8 9, এই হলো দুটো ম্যাট্রিক্স। এটা কি
নন জিরো ম্যাট্রিক্স, হ্যাঁ অবশ্যই নন জিরো ম্যাট্রিক্স। নন জিরো ম্যাট্রিক্স কাকে বলে? যার মিনিমাম একটা এলিমেন্ট নন জিরো, তাকেই বলে নন জিরো ম্যাট্রিক্স। তো এখানে নন জিরো এলিমেন্ট আছে অনেকগুলো, কাজে দিস ইজ নন জিরো। এটাও কি নন জিরো? এটাও নন জিরো, কারণ মিনিমাম একটা এলিমেন্ট নন জিরো থাকলেই চলে। তো এটাও নন জিরো ম্যাট্রিক্স, এটাও নন জিরো ম্যাট্রিক্স। কিন্তু তাদেরকে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা অলরেডি মাল্টিপ্লিকেশনের রুল জানি, দিস ইন্টু দিস, দিস ইন প্লাস দিস ইন্টু দিস, প্লাস দিস ইন্টু দিস, কবে জিরো হবে? this into this plus this into this plus this into this, 0. This into this into this plus this into this plus this into this, 0. তারপরে this into this plus this into this plus this into this, 0. এইভাবে সবগুলো 0 আসবে। তোমরা যদি মাল্টিপ্লিকেশন করো সবগুলো 0 আসবে। কাজেই এটাও দেখো নন জিরো, এটাও নন জিরো, কিন্তু রেজাল্ট ইজ 0। রেজাল্ট ইজ 0। কাজেই এই রুলটা কিন্তু সাধারণ অ্যালজাব্রার উল্টো রুল। সাধারণ অ্যালজাব্রাতে আমরা দেখি দুটো নন জিরো নিয়ে কখনোই জিরো পাওয়া যায় না। জিরো পেতে হলে আইদার দুটোকেই জিরো হতে হবে বা কমপক্ষে একটাকে জিরো হতে হবে। কিন্তু ম্যাট্রিক্স অ্যালজাব্রাতে এই রুলটা খাটে না। ম্যাট্রিক্স অ্যালজাব্রাতে দুটো নন জিরো নিয়েও রেজাল্ট 0 পাওয়া যেতে পারে। কাজেই a ইন্টু বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে? কিন্তু এ ও নাল ম্যাট্রিক্স না, বি ও নাল ম্যাট্রিক্স না, কিন্তু এ বি নাল ম্যাট্রিক্স হতে পারে। তো এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আলাদাভাবে মনে রাখবে যে এবং এই ঘটনাটাকে বলে যে ডিভাইজর্স অফ জিরো এক্সিস্টস ইন ম্যাট্রিক্স অ্যালজাব্রা। ডিভাইজর্স অফ জিরো exist in matrix multiplication, in matrix multiplication। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডিভাইজার্স অফ জিরো এক্সিস্ট করে, এর মানে দুটো নন জিরো নিয়ে মাল্টিপ্লাই করে আমরা 0 পেতে পারি। কিন্তু এই অর্ডিনারি অ্যালজাব্রাতে আমাদেরকে কিন্তু ডিভাইজার্স অফ জিরো এক্সিস্ট করে না। তো এই গেল ম্যাট্রিক্সের একটা ইম্পর্ট্যান্ট রুল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট রুল হলো, এটাও সাধারণ নিয়মের মানে উল্টো। আমরা যেমন ইয়ে করি, ধরো আমরা পেলাম ধরো 2x ইকুয়াল টু 2y, তাহলে আমরা লিখতে পারি কি? আমরা অবশ্যই আমরা শিওর হয়ে যাই x ইকুয়াল টু y। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই দুটোও সমান। 2x ইকুয়াল টু 2y হলে x ইকুয়াল টু y হয় সবসময় ফর অর্ডিনারি অ্যালজাব্রা। ম্যাট্রিক্স অ্যালজাব্রাতে ধরো a ইন্টু বি ইকুয়াল টু পেলাম a ইন্টু সি, তাহলে আমরা বলতে পারবো না যে বি আর সি সমান, বলা যাবে না। ইট ডাজ নট ইমপ্লাই দ্যাট বি এন্ড সি সমান। এ বি আর এসি, এ বি আর এসি যদি সমান হয় তাহলে বি আর সি সমান বলা যাবে না। হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে? তো তোমরা এক্সাম্পল নিয়ে চেক করে দেখতে পারো যে এ বি আর এসি, আমি ইয়েগুলো দিয়ে দিচ্ছি। ধরো এ ম্যাট্রিক্সটা আমি একটা দিয়ে দিই, ধরো 1 2 3 4 5 6 0 0 0, এই হলো এ। বি আর সি তোমরা নিজেরা ইচ্ছা মতো নাও, একটা 3/3 নিয়ে নাও বি, আর একটা 3/3 নিয়ে নাও সি। এবার দেখো এ বি আর এসি করো, দেখবে রেজাল্ট সমান। এ বি আর এসির রেজাল্ট সমান, কিন্তু আচ্ছা এক কাজ করি, আমি বি আর সিও বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 3 2 1 নিলাম, এদিকে নিলাম 1 2 3, এদিকে নিলাম 4 5 6, আর এখানে নেই ধরো 3 2 1 1 2 3 আর 7 8 9, এভাবে নিয়ে দিলাম। তাহলে বি আর সি কি সমান? বি আর সি দেখো সমান না। এখানে 4 5 6 আছে, এখানে 7 8 9 আছে, বি আর সি সমান না। কিন্তু দেখবে এ বি আর এসি দুটো, এ ইন্টু বি করো, এ ইন্টু সি করো, দেখবে এ বি আর এসি সমান। কাজেই এ বি আর এসি সমান হলেও বি আর সি সমান নাও হতে পারে ইন কেস অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন।
ঠিক আছে, এই গেল একটা রুল। আচ্ছা, আরেকটা রুল বা এটা একটা মানে কি বলবো, মানে একটা ইনফরমেশন জাস্ট। ধরো আমরা অলরেডি জানি যে এ ইন্টু বি সবসময় করা যায় না, ঠিক আছে, দেয়ার আর সাম কন্ডিশন কখন করা যাবে এগুলো দেখতে হবে, তাদের সাইজ কি, এই প্রথম ম্যাট্রিক্সের কি সাইজ, সেকেন্ড ম্যাট্রিক্সের কি সাইজ, এগুলো আমাদের দেখতে হবে। এবার ধরো দুটো ম্যাট্রিক্স আছে এ আর বি, এ ইন্টু বিও করা যায়, আবার বি ইন্টু এও করা যায়, এ ইন্টু বিও করা যায়, আবার বি ইন্টু এও করা যায়। সেক্ষেত্রে এর সাইজ যদি এম বাই এন হয়, তাহলে বি এর সাইজ অবশ্যই এন বাই এম হতে হবে। এক কথা, এটার রো আর এটার কলাম সমান হতে হবে, এটার কলাম আর এটার রো সমান হতে হবে। আদারওয়াইজ দুটোই মানে এখানে কি এ বি আর বি এ দুটোই ডিফাইন্ড, দুটোই করা যাচ্ছে, দেন দি অনলি অপশন ইজ এটা এম বাই এন হলে এটা এন বাই এম হতে হবে, আদারওয়াইজ কিন্তু দুটোই ডিফাইন্ড হবে না। একটা ডিফাইন্ড হতে পারে আর একটা হয়তো ডিফাইন্ড হবে না, কিন্তু দুটোই যদি ডিফাইন্ড হতে হয় তাহলে এই দুটোর সাইজ এই টাইপের হতে হবে, দুটোই ডিফাইন্ড হতে হলে এই টাইপের হতে হবে। এই রুলটা যদি ফলো না হয় তাহলে দুটোর মধ্যে ম্যাক্সিমাম হয়তো একটা ডিফাইন্ড হবে বা একটা করা যাবে, ঠিক আছে, কিন্তু দুটোই যদি আমরা পেতে চাই, দুটোই মাল্টিপ্লাই করা যাবে, এ বিও করা যাবে বিও করা যাবে, দেন তাদের সাইজগুলো এই টাইপের হতে হবে। এই গেল আরেকটা ইম্পর্টেন্ট রুল ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এবার আবার দেখি আমরা কিছু ডেফিনেশন অফ ম্যাট্রিক্সেস। কি ডেফিনেশন? এগুলো জাস্ট আমরা ডেফিনেশন আর একটা এক্সাম্পল করে মনে রাখলেই আমাদের চলবে। এ ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্সটার নাম হলো এ ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি নিলপোটেন্ট অফ ইন্ডেক্স 5। এটাকে আমরা বলবো নিলপোটেন্ট অফ ইন্ডেক্স 5, নিলপোটেন্ট অফ ইন্ডেক্স পি, নিলপোটেন্ট অফ ইন্ডেক্স পি। এই ম্যাট্রিক্সটাকে বলবো নিলপোটেন্ট অফ ইন্ডেক্স পি ইফ কখন p is the least positive integer such that a to the power p is equal to null matrix। আমরা পড়ার সময় অনেকেই পড়ি a to the power p equal to 0, জিরো কিন্তু এই জিরো না, সংখ্যা জিরো না, যদি জিরো পড়ো অসুবিধা নেই, কিন্তু সঙ্গে জিরো ম্যাট্রিক্স কথাটা বলবে পড়ার সময়, a to the power p equal to নাল ম্যাট্রিক্স বলবে বা জিরো ম্যাট্রিক্স বলবে, শুধু জিরো কিন্তু বলবে না, তাহলে লেখার সময় ভুল করবে, ঠিক আছে। দিস ইজ নট জিরো, এটা কিন্তু ও, এটা ইংলিশ অ্যালফাবেট ও, ঠিক আছে, এটা জিরো আমরা লিখি না, এটাকে ও লিখি, আর পড়ার সময় বলি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে কখন আমরা এ ম্যাট্রিক্সটাকে নিলপোটেন্ট অফ ইন্ডেক্স পি বলবো? যদি পিটা লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, সো দ্যাট এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। এ টু দি পাওয়ার পি মানে কি? মানে একে পি বার মাল্টিপ্লাই করে যদি নাল ম্যাট্রিক্স পাওয়া যায়, অ্যান্ড পিটা হলো লিস্ট পজিটিভ ইন্টিজার। এমন হতে পারে ধরো একে 2 বার মাল্টিপ্লাই করে আমরা নাল ম্যাট্রিক্স পেলাম, আবার একে আমরা ধরো 5 বার মাল্টিপ্লাই করেও নাল ম্যাট্রিক্স পাওয়া গেল, তাহলে নিলপোটেন্ট অফ ইন্ডেক্স কোনটা বলবো? 2 বলবো না 5 বলবো? অবশ্যই 2 বলবো। লিস্ট যেটা, লিস্ট পজিটিভ ইন্টিজার যেটা, সেটাকে বলবো নিলপোটেন্ট অফ মানে এটা হলো নিলপোটেন্ট অফ ইন্ডেক্স 2, যেটা লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে a matrix A is said to be nilpotent of index p if p is the least positive integer so that a to the power p equal to null matrix। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নেই। ধরো এ বি বি স্কোয়ার, এখানে নিলাম মাইনাস এ স্কোয়ার, এখানে নিলাম মাইনাস এ বি, এই ম্যাট্রিক্সটা নিলাম, দিস ইজ এ। এবার আমরা তাহলে আমরা দেখি লিস্ট পজিটিভ ইন্টিজার শুরু হয়েছে কোত্থেকে? পজিটিভ ইন্টিজার শুরু হয়েছে 1 থেকে, 1 2 3 4 এগুলো হলো পজিটিভ ইন্টিজার। তাহলে লিস্ট পজিটিভ ইন্টিজার দেখতে হবে, সো দ্যাট এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু 0।
তো এ টু দি পাওয়ার 1 তো 0 না, দেখতেই পাচ্ছি এটাই এ টু দি পাওয়ার 1। এবার এ টু দি পাওয়ার 2টা দেখে নিই, তাহলে এ টু দি পাওয়ার 2 মানে এ ইন্টু এ, এর মানে এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল জানি, রুল কি, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মানে 0, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মানে এগেইন 0, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মানে 0, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মানে 0। কাজেই নাল ম্যাট্রিক্স পেয়ে গেছি ও। তাহলে লিস্ট কোনটা হলো, 2 এর জন্য আমরা নাল ম্যাট্রিক্স পেয়েছি। কাজেই দিস ইজ এ ম্যাট্রিক্স কি নীলপোটেন্ট অফ ইন্ডেক্স 2, দিস ম্যাট্রিক্স ইজ নীলপোটেন্ট অফ ইন্ডেক্স 2। এটা হলো নীলপোটেন্ট ম্যাট্রিক্স, তার ইন্ডেক্স কত, তার ইন্ডেক্স হলো 2। তো আমরা কি করব, এটার ডেফিনেশনটা শিখবো আর উইথ এক্সাম্পল। এই এক্সাম্পলটা কিন্তু আমার মনে হয় মুখস্থ রাখতে পারলে ভালো, পরীক্ষা হলে এটা মানে ক্যালকুলেশন করে তৈরি করাটা একটু চাপের। কেন চাপের, বিকজ টাইম ইজ লিমিটেড। এখানে তোমার এক্সপেরিমেন্ট করার সময় কম, ট্রায়াল অ্যান্ড এরর করার সময় পরীক্ষা হলে খুব কম থাকে, এজন্য এটা মনে রাখতে পারলে খুব ভালো। আচ্ছা, নেক্সট আমরা যাই, এ ম্যাট্রিক্স is said to be idempotent if স্কয়ার, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স, এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা আইডেমপোটেন্ট বলবো যদি তার স্কয়ার আর ম্যাট্রিক্সটা সমান হয়। তাহলে এ ইন্টু এ আর এ এক্স স্কয়ার মানে কি এ ইন্টু এ আর এই দুটো যদি সমান হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে এমন ম্যাট্রিক্স কি আছে? আচ্ছা, আমরা চেক করে দেখতে পারি যে ধরো এটা ম্যাট্রিক্স নেই -1 1 -1 3 -3 5 3 5 5 5, এটার নাম দিলাম এ। এবার এ ইন্টু এ করো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল জানা আছে, আমি এখানে আর করছি না। এ ইন্টু এ করলে দেখা যাবে এই ম্যাট্রিক্সটাই বেরিয়েছে। এ ইন্টু এ যদি করি তাহলে এই ম্যাট্রিক্সটাই বেরোবে, এর মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের জন্য স্কয়ার ইকুয়াল টু এ হয়, এই ধরনের ম্যাট্রিক্সকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। এক্সাম্পল হলো এটা। তো এটার ক্ষেত্রেও বলবো এক্সাম্পলটা মনে রাখতে পারলে ভালো, আদারওয়াইজ পরীক্ষা হলে এই প্রপার্টি স্যাটিসফাই করিয়ে তৈরি করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তোমরা চেষ্টা করবে এক্সাম্পলটা মনে রাখতে। এরপরে আসি, এ ম্যাট্রিক্স এ ইজ ইনভলিউটারি ইফ স্কয়ার ইকুয়াল টু আই। আচ্ছা, একটা ম্যাট্রিক্স আছে এ, তাকে ইনভলিউটারি বলবো যদি এ স্কয়ার আই হয়, এ স্কয়ার ইকুয়াল টু যদি আই হয়। হোয়াট ইজ আই? আই সম্বন্ধে একটু আগে আলোচনা করেছি। আই হলো ইউনিট ম্যাট্রিক্স, মানে এমন একটা স্কয়ার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0, এটা হলো আই। তো কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দেখা যায় যে এ স্কয়ার ইকুয়াল টু আই বেরিয়েছে, স্কয়ার এ ইন্টু এ ইকুয়াল টু ইউনিট ম্যাট্রিক্স বেরিয়েছে, তাহলে ওই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ইনভলিউটারি ম্যাট্রিক্স। এটার এক্সাম্পল আমি আর বলছি না, তোমরা একটা এক্সাম্পল খুঁজে এটাকে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় যদি ডেফিনেশন আছে তারা, সো দ্যাট আমরা যাতে তাড়াতাড়ি লিখতে পারি, এই জন্য মনে রাখাটা জরুরি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা ম্যাট্রিক্স, কয়েকটা টাইপের ম্যাট্রিক্স দেখে নিলাম। এবার আরেকটা জিনিস দেখি, সেটা হলো এডিশন আর মাল্টিপ্লিকেশন মিলিয়ে একটা জিনিস দেখি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। আমরা অলরেডি কমিউটেটিভ ল কি জানি, আমরা অ্যাসোসিয়েটিভ ল কি জানি, ডিস্ট্রিবিউটিভ লটা হলো এডিশন আর মাল্টিপ্লিকেশন মিলিয়ে। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ ল? ডিস্ট্রিবিউটিভ ল হলো এ ইন্টু বি প্লাস সি, ঠিক আছে? তো আমরা মানে অর্ডিনারি অ্যালজেব্রাতে যেমন করি, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তেমনটাই হয়। আমরা অর্ডিনারি অ্যালজেব্রাতে পেয়েছি এ ইন্টু বি প্লাস সিকে লেখা যায় এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। সেমভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এই রুলটা ফলো হয়, এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। তো দিস রুল ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল। কাজে আমরা বলতে পারি
যে ইন ম্যাট্রিক্স অ্যালজাবরা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস। আমরা অলরেডি দেখেছি যে অর্ডিনারি অ্যালজাবরার সাথে অনেকগুলো ল কিন্তু ম্যাচ করে না। যেমন ডিভাইজার্স অফ জিরো, এখানে আমরা অর্ডিনারি অ্যালজাবরাতে আমরা দেখছি ডাজ নট এক্সিস্ট, এখানে এক্সিস্ট করে। অর্ডিনারি অ্যালজাবরাতে আমরা দেখেছি যে কমিউটেটিভ ল, কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার, কিন্তু ম্যাট্রিক্স অ্যালজাবরাতে মাল্টিপ্লিকেশনের সময় কোনটা আগে কোনটা পরে ইট ইজ এ ম্যাটার। কাজে এগুলো অনেকগুলো অর্ডিনারি অ্যালজাবরার সাথে মিলে না, কিন্তু ডিস্ট্রিবিউটিভ লটা অর্ডিনারি অ্যালজাবরার সাথে ম্যাচ করে। ঠিক আছে? আচ্ছা, ম্যাট্রিক্স অ্যালজাবরা আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ধরো দুটো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স একটা, বি ম্যাট্রিক্স একটা। এবার দুটো ম্যাট্রিক্সকে ধরো মাল্টিপ্লাই করা যায়। ঠিক আছে? দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা গেল, তো তাহলে আমরা আরেকটা ম্যাট্রিক্স পাবো আফটার মাল্টিপ্লিকেশন। এবার আফটার মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নিলাম, তাহলে এ ইন্টু বি হোল ট্রান্সপোজ। আর এদিকে আরেকজন করলো কি, পরের ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নিল, আর এরপরে আগের ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নিল, এরপরে মাল্টিপ্লাই করলাম। তাহলে কি করলাম, এ ইন্টু বি মাল্টিপ্লাই করে ট্রান্সপোজ নিয়েছি, আর এদিকে পরের ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ইন্টু আগের ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, তাহলে এই দুটো সমান হবে। এ ইন্টু বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এখানে লক্ষ্য করার বিষয় কিন্তু পরের ম্যাট্রিক্সটা এখানে আগে আসে। যদি সেম লিখে ফেলি এ ইন্টু বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ, তাহলে কিন্তু ভুল। দিস ইজ দি রুল, এটাই রুল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি আমরা ট্রান্সপোজ নেই, দেন দিস ইজ দি রুল। এবং খুব ইজিলি এটা প্রমাণও করা যায়, আমরা এখন প্রমাণে যাচ্ছি না, উই ক্যান প্রুভ ইট। তাহলে দিস ইজ এ ফর্মুলা বলতে পারো, আমাদের মনে রাখতে হবে এ ইন্টু বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এই হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ট্রান্সপোজ নেওয়ার রুল। স্টুডেন্টস, এবার আমরা দেখব হোয়াট ইজ অ্যাডজয়েন্ট অফ এ স্কয়ার ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, অ্যাডজয়েন্ট বোঝার জন্য আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে নিলাম। ধরো এ একটা স্কয়ার ম্যাট্রিক্স, যার এলিমেন্টসগুলো হলো A11, A12, A13, 21, 22, 23। আমরা অলরেডি জানি যে পজিশনগুলো মেনশন করে কিভাবে একটা ম্যাট্রিক্সকে নেওয়া যায়, আমরা অলরেডি জানি যে 31, 32, 33। তো আমরা এই একটা স্কয়ার ম্যাট্রিক্স নিলাম, 3x3 সাইজের স্কয়ার ম্যাট্রিক্স। এবার আমরা করি কি, এই ম্যাট্রিক্সের করসপন্ডিং ডিটারমিনেন্টটা কনসিডার করি, কারণ অ্যাডজয়েন্ট ডিফাইন করতে গেলে আমাদের লাগবে কোফ্যাক্টর, আর কোফ্যাক্টর ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিটারমিনেন্ট। কাজেই আমরা ডিটারমিনেন্টটা আগে কনসিডার করি। তাহলে ডিটারমিনেন্ট হবে কি দাঁড়াবে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 হলো তার করসপন্ডিং ডিটারমিনেন্ট। এবার আমরা প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর চিন্তা করি, এই ডিটারমিনেন্টের প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর। যেমন সাপোজ এটার কোফ্যাক্টর কি হবে, আগে দেখতে হবে এটার মাইনর কি। তো মাইনর কি হবে, এটা যেই রো বা কলামে আছে এটা বাদ দিলে বাকিটা থাকবে, এটা হলো মাইনর। তাহলে মাইনর হলো এটা, এই এলিমেন্টের মাইনর হলো, এটা বাদ দেই, এটা আছে ফার্স্ট রো, ফার্স্ট কলাম, সেকেন্ড রো। তাহলে দুটো বাদ দিলে থাকবে A12, A13, A32, A33। তাহলে এই হলো তার মাইনর। এবার মাইনরের সাথে আমাদের একটা মানে প্রপার সাইন আমাদের অ্যাড করতে হবে, প্লাস বা মাইনাস। এবার কীভাবে সাইনটা হবে দেখো, -1 টু দি পাওয়ার, তার পজিশন কি, তার পজিশন হলো 2, 1, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এখানে হবে 2 + 1, -1 টু দি পাওয়ার 3, এক অর্থাৎ নেগেটিভ আসবে। -1 টু দি পাওয়ার 3 হলো নেগেটিভ। কাজেই এটা ইন্টু এটা, এই টোটাল জিনিসটা হলো এই এলিমেন্টের কোফ্যাক্টর। এটার এখানে আমরা দিই ক্যাপিটাল দিই,
ক্যাপিটাল A21 মানে কোফ্যাক্টর অফ স্মল a21, কোফ্যাক্টর অফ A21, এটাকে আমরা ক্যাপিটাল A21 দিলাম, দিস ইজ দি কোফ্যাক্টর। তাহলে কি করলাম, এইভাবে আমরা এই ডিটারমিনেন্টের প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে পারবো। আমি একটা জাস্ট বের করলাম, তোমরা সবগুলো কোফ্যাক্টরই এভাবে বের করতে পারবে। এবার করব কি, আমরা এখানে এই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে তার নিজের কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করব। যেমন A11 এর কোফ্যাক্টর হবে স্মল a11, A12 কোফ্যাক্টর হবে স্মল ক্যাপিটাল A12, স্মল a13 কোফ্যাক্টর হবে ক্যাপিটাল A13। এভাবে প্রতিটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। তাহলে আমরা আরেকটা নতুন ম্যাট্রিক্স পাবো, 31 A32 A33। তাহলে প্রতিটা এলিমেন্টকে আমরা তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, দেখো কোফ্যাক্টর কথাটা আসলে অ্যাসোসিয়েটেড উইথ ডিটারমিনেন্ট, এই জন্য আমরা আগে ডিটারমিনেন্টটা নিয়েছি। এই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর, আমরা যদি বলি কোফ্যাক্টর অফ দি এলিমেন্ট অফ দিস ম্যাট্রিক্স, তাহলে কথাটা মানে নির্ভুল হয় না। ঠিক আছে, কোফ্যাক্টর কথাটা অ্যাসোসিয়েটেড উইথ ডিটারমিনেন্ট, এই জন্য আমরা ডিটারমিনেন্টের প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করেছি। এবার কোফ্যাক্টর দিয়ে প্রতিটা এলিমেন্টকে রিপ্লেস করে দিয়েছি। A22 জায়গায় A22 কোফ্যাক্টর, A32 জায়গায় A32 কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে নতুন একটা ম্যাট্রিক্স পেলাম। এই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ নেব। ট্রান্সপোজ নেওয়ার পর যে ম্যাট্রিক্সটা পাবো এটাকেই বলা হয় অ্যাডজয়েন্ট অফ দি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ। দিস ইজ দি ডেফিনেশন অফ অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট কি? অ্যাডজয়েন্ট হলো প্রতিটা এলিমেন্টকে যদি এই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে যদি ম্যাট্রিক্সের করসপন্ডিং যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে তার ট্রান্সপোজ নেই, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো এটা হলো ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজয়েন্ট বুঝে গেলাম। দিস ইজ দি অ্যাডজয়েন্ট অফ ক্যাপিটাল এ। প্রতিটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে ট্রান্সপোজ নিতে হবে। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট বুঝলাম। নেক্সট আমরা যাই রেসিপ্রোকাল অফ এ ডিটারমিনেন্টের। রেসিপ্রোকাল অফ এ ডিটারমিনেন্ট। আচ্ছা, রেসিপ্রোকাল ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে A, তাহলে রেসিপ্রোকাল অফ A ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A, অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A। এই হলো রেসিপ্রোকালের ডেফিনেশন। তাহলে অ্যাডজয়েন্ট A এখন আমরা অলরেডি জেনে গেছি। অ্যাডজয়েন্ট A হলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট এ আর ডিটারমিনেন্ট এ বাইরে রাখলাম। এর মানে আলটিমেটলি দিস ইজ দি রেজাল্ট। রেসিপ্রোকাল অফ এ রেসিপ্রোকাল অফ এ ম্যাট্রিক্স হলো, এখানে আমি একটু ভুল বলছি, রেসিপ্রোকাল অফ এ ম্যাট্রিক্স, নট ডিটারমিনেন্ট, রেসিপ্রোকাল অফ এ ম্যাট্রিক্স। Reciprocal of a matrix is defined by reciprocal of A equal to adjoint A by determinant A. তো ডিটারমিনেন্ট এটা বাইরে রাখলাম, অ্যাডজয়েন্টের ডেফিনেশনটা লিখলাম। এবার এটা দিয়ে আমরা যদি দেখো এটাকে মাল্টিপ্লাই করে দিই, আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে প্রতিটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হয়। তো আমরা কি হবে রেজাল্টটা, তাহলে A11 বাই ডিটারমিনেন্ট A11, A12 by determinant A13 by determinant A21 by determinant A22 by determinant A23 by determinant A31 by determinant A32 by determinant A33 by determinant A। এই হলো রেসিপ্রোকাল অফ দি স্কোয়ার ম্যাট্রিক্স A।
আচ্ছা, এগুলো যে কিন্তু তোমরা যখন পড়বে তখন অবশ্যই এটাকে ডিটারমিনেন্ট এ হিসাবে পড়বে। এটা তোমরা অনেকে ভুল করে মডিউলাস বলে ফেলো। দিস ইজ নট মডিউলাস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কাজে দিস ইজ দি ডেফিনেশন অফ রেসিপ্রোকাল অফ এ ম্যাট্রিক্স। রেসিপ্রোকাল অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট আমরা যাই একটা ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড দি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আর তার অ্যাডজয়েন্টের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন আমরা দেখি। কি, এটা একটা রেজাল্ট কি, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, বা একই হবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ, একই রেজাল্ট আসবে। তার রেজাল্ট হলো ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। আই হলো ইউনিট ম্যাট্রিক্স অফ দি সেম সাইজ, এর যা সাইজ সেই সাইজের ইউনিট ম্যাট্রিক্স হলো আই। তাহলে কি লিখলাম, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, মানে এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ আরেকটা ম্যাট্রিক্স, এই দুটোর যে প্রোডাক্ট সেটা আসবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, কিন্তু এই ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ ইন্টু এর যে প্রোডাক্ট এটা কমিউটেটিভই হবে এবং রেজাল্ট হবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। তো তার একটা ছোটোখাটো প্রুফ আমরা দেখে নিই। আমরা 2/2 জন্য দেখি প্রুফ, 3/3 বা n/n এর জন্য একই ব্যাপার। আমি জাস্ট মানে তাড়াতাড়ি বোঝানোর জন্য আমরা 2/2 একটা ম্যাট্রিক্স নিয়ে নিই। এ ম্যাট্রিক্সটা ধরো A11, A12, A21, A22, এই হলো এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, মানে অ্যাডজয়েন্ট এ কী হবে, প্রতিটাকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে এরপরে ট্রান্সপোজ নিতে হবে। তাহলে এই হলো অ্যাডজয়েন্ট এ, এই দুটোর প্রোডাক্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, আমরা করি প্রোডাক্ট। আগে আমরা অ্যাডজয়েন্টটাকে ঠিকঠাক করে, সরি মানে ট্রান্সপোজ যেটা, এটাকে অ্যাপ্লাই করে দিই। ট্রান্সপোজ মানে A11 আসবে এখানে, এখানে আসবে A12, এখানে 21, এখানে 22। এবার এই দুটো ম্যাট্রিক্সকে দিই মাল্টিপ্লাই করে, তাহলে A11, A11, A প্লাস A12, A12, তারপরে A21, A11 প্লাস A22, A12। এবার এখানে যাই, A11, A21 প্লাস A12, A22। আর এটাতে আসলে A21, A21 প্লাস A22, A22, এই পেলাম প্রোডাক্ট। এবার দেখো এখানের যে এলিমেন্টগুলো, এখানে কি A11 সঙ্গে তারই কোফ্যাক্টর, A12 সঙ্গে তারই কোফ্যাক্টর। তো এই এলিমেন্টগুলো কি আছে, এলিমেন্ট আর ওন কোফ্যাক্টরের প্রোডাক্ট হয়ে সাম হয়েছে। এলিমেন্ট তার নিজের কোফ্যাক্টরের প্রোডাক্ট হয়ে সাম হয়েছে এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে এলিমেন্ট কিন্তু কোফ্যাক্টর হলো আরেকটার। দেখো এলিমেন্ট 2 কোফ্যাক্টর হলো 1 2। কাজে এখানে এলিমেন্ট সঙ্গে অন্যটার কোফ্যাক্টর। তো এইসব ক্ষেত্রে আমরা জানি যদি অন্যটার কোফ্যাক্টর হয় তাহলে রেজাল্ট হয় 0, আর নিজের কোফ্যাক্টর আসলে রেজাল্ট হয় ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা। এটা আমাদের ইয়েতে পাওয়ারই কথা, আমরা ডিটারমিনেন্ট যখন করেছি। তো তোমরা যদি ভুলে যাও একটু দেখে নিও, আমি এই ব্যাপারটা এখানে আর বেশি এক্সপ্লেন করছি না। ডিটারমিনেন্টে আমরা অবশ্যই এটা আমরা এক্সপ্লেন করেছিলাম। আচ্ছা, তাহলে এটা হবে ডিটারমিনেন্টে, এটা 0, এটাও 0, এটা হবে ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্টে এটাকে বাইরে যদি নিয়ে আসি তাহলে এখানে থাকবে 1 0 0 1। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু, এটা হলো ইউনিট ম্যাট্রিক্স, ইন্টু আই। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। কাজেই আমরা প্রমাণ করলাম এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন, এটা আমাদের মনে রাখতে হবে এই রিলেশনটা। অ্যালং উইথ প্রুফ। প্রুফ তো আমরা দেখো প্রুফ মানে সোজা প্রুফ বলতে পারি, প্রুফটা কঠিন কিছু না। শুধু এই প্রপার্টিটা, দিস ইজ এ প্রপার্টি অফ ডিটারমিনেন্ট, যে নিজের কোফ্যাক্টর হলে ভ্যালু হবে ডিটারমিনেন্ট, আর অন্য এলিমেন্টের কোফ্যাক্টর হলে ভ্যালু হয় 0। তো এটা প্রুফ খুব ইজি। আমরা প্রুফটা ডিটারমিনেন্টে ডিসকাস করেছি, এখানে আর ডিসকাস করছি না। তো আচ্ছা, এবার নেক্সট আমরা যাই যে এটারই এই যে রেজাল্টটা পেলাম তারই একটা
করোলারি হিসাবে আমরা বলতে পারি, ধরো একটা ম্যাট্রিক্স, এটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0, এটাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এ যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলতে পারি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটার ভ্যালু কত হবে? আমরা এখন পেয়েছি ফর্মুলা ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। এবার ডিটারমিনেন্ট অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ 0 হবে, এর মানে দিস ইজ এ নাল ম্যাট্রিক্স ও, দিস ইজ এ নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি প্রোডাক্ট অফ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড ইটস অ্যাডজয়েন্ট ইজ এ জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। আচ্ছা, এই গেল অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। নেক্সট আমরা দেখি হোয়াট ইজ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। হোয়াট ইজ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স? ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, ইনভার্সের আগে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। যেমন 5 এর ইনভার্স যদি বলে 5 এর ইনভার্স কত, আমরা দেখব 5কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসে। তো 5কে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসে, কাজেই 5-এর ইনভার্স হলো 1/5। বা 3/2 ইনভার্স কত, আমরা দেখব কত দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসে। 2/3 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসে, কাজেই 3/2 ইনভার্স হলো 2/3। সেম কনসেপ্ট এখানেও। ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n, ঠিক আছে? এবার আমরা যদি এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স সেম অর্ডারের খুঁজে পাই, এর যে অর্ডার সেম অর্ডারের যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স খুঁজে পাই, সো দ্যাট এর সাথে ওই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করলে 1 আসে। এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স। ধরো বি ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করলে আই পাই আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে বি ইজ দি ইনভার্স অফ এ। তখন আমরা লিখি এটাকে এইভাবে, বি হলো এর ইনভার্স, এইভাবে লেখা হয়। তাহলে ইনভার্সের ডেফিনেশন কি পেলাম? যে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। এবার বি যদি সেম সাইজের একটা ম্যাট্রিক্স হয়, সো দ্যাট এ ইন্টু বি অ্যান্ড বলতে এটা হবেই বি ইন্টু, যদি ইনভার্স হবে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু আই। আই হলো ইউনিট ম্যাট্রিক্স অফ সেম দ্যাট সাইজ। এর সাইজ যা সাইজ, বির যা সাইজ, সেম সাইজের যদি ইউনিট ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা বি কে বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স, এবং এটাকে এইভাবে লেখা হয় বি ইকুয়াল টু এ ইনভার্স। আচ্ছা, এবার আমরা এই ইনভার্সের বেশ কিছু প্রপার্টি দেখব। প্রপার্টি অফ ইনভার্স। প্রথম কথা হলো যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয়। ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার মানে তার ডিটারমিনেন্ট যদি 0 না হয়, তাহলেই তার ইনভার্স থাকবে। আদারওয়াইজ এই ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে না। এবং ইট ইজ ট্রু ফ্রম বোথ ওয়ে। এর মানে ইনভার্স থাকলে ডিটারমিনেন্ট নন জিরো হবে, আবার ডিটারমিনেন্ট নন জিরো হলে ইনভার্স থাকবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি ইনভার্সের। 2 নাম্বার প্রপার্টি হলো যে মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স থাকবে না। এই সিঙ্গুলার ম্যাট্রিক্সে কিন্তু অ্যাডজয়েন্ট থাকবে। যে সিঙ্গুলার ম্যাট্রিক্স উইল হ্যাভ অ্যাডজয়েন্ট বাট নো ইনভার্স। উইল হ্যাভ অ্যাডজয়েন্ট থাকবে তার, বাট নো ইনভার্স, তার কোনো ইনভার্স থাকবে না। আচ্ছা, 3 নাম্বার প্রপার্টি হলো যে ইনভার্স যদি থাকে তাহলে ইউনিক হবে, একটাই হবে। একটা ম্যাট্রিক্সের ইনভার্স দুটো হতে পারে না। যদি ইনভার্স থাকে তাহলে দি ইনভার্স উইল বি ইউনিক, একটাই ইনভার্স থাকবে। তাহলে 3 নাম্বার প্রপার্টি হলো ইনভার্স ইজ ইউনিক। ইনভার্স অবশ্যই ইউনিক হবে, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার প্রপার্টি হলো যে আমরা
দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, বি একটু ম্যাট্রিক্স, তাদেরকে মাল্টিপ্লাই করলাম, এরপরে নতুন ম্যাট্রিক্সটার ইনভার্স নিলাম। আর এদিকে কি করলাম, বি এর ইনভার্স নিলাম, এ এর ইনভার্স নিলাম, এরপরে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই দুটো রেজাল্ট সেম হবে। এর মানে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, 5 নাম্বার প্রপার্টি। এ একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স নিলাম, এবার ওই ইনভার্সটার আবার ইনভার্স নিলাম, তাহলে ওইটা হবে ওই ম্যাট্রিক্সটাই। ইনভার্স অফ ইনভার্স ইজ দ্য ম্যাট্রিক্স ইটসেলফ। 6 নাম্বার প্রপার্টিতে বলতে পারি যে এ একটা ইনভার্স নিলাম ম্যাট্রিক্সের, এরপর ট্রান্সপোজ নিলাম, আবার এদিকে আমরা ট্রান্সপোজ নিলাম, তার ইনভার্স নিলাম, তাহলে সেম হবে। কাজেই কোনটা আগে নিলাম তার উপরে ডিপেন্ডেন্ট না। ট্রান্সপোজ আর ইনভার্স কমিউটেটিভ ইন নেচার, যেটাই আগে পরে নিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 6-7 নম্বরে আমরা বলতে পারি যে ধরো এ আর বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। এবার এ ইন্টু বি ধরো নাল ম্যাট্রিক্স, এ বি হলো নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা আগে দেখেছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমন হতে পারে যে এও নাল না, বিও নাল না, এও নন জিরো ম্যাট্রিক্স, বিও নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু তাদের প্রোডাক্ট জিরো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যেটা, এটা অলরেডি জানি আমরা, তো এখানে যেটা আমরা দেখতে চাইছি, ধরো তাদের প্রোডাক্ট জিরো, ঠিক আছে, আবার এর ইজ নন সিঙ্গুলার, ধরো এ নন সিঙ্গুলার, তাহলে অবশ্যই বি জিরো হবে, তাহলে বি জিরো ম্যাট্রিক্স হবে। আদারওয়াইজ কিন্তু এ বি জিরো মানে এ বা আইদার এ অর বি জিরো, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে খাটে না। কিন্তু যদি দেখা যায় এ নন সিঙ্গুলার, এটা তো হচ্ছেই সঙ্গে এ নন সিঙ্গুলার, তাহলে অবশ্যই বি জিরো হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, নেক্সট আমরা প্রপার্টি বলতে পারি, এটা অবশ্য অ্যাডজয়েন্টের প্রপার্টি, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারব অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এই হলো অ্যাডজয়েন্ট বা ইনভার্সের বেশ কিছু প্রপার্টি। আচ্ছা, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি বলেছিলাম, যে এমন ম্যাট্রিক্স যদি আমরা বের করতে পারি সো দ্যাট এর সাথে ওই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে আই পাওয়া যাবে, তাহলে আই বি কে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স। ঠিক আছে? এটা হলো ইনভার্সের ডেফিনেশন, দিস ইজ দি ডেফিনেশন অফ ইনভার্স। ঠিক আছে, এরপরে ইনভার্সের কিছু প্রপার্টি দেখলাম। এখন আমরা দেখি যে ইনভার্সের ফর্মুলা কি বলা যায়, ফর্মুলা অফ ইনভার্স। হোয়াট ইজ দি ফর্মুলা অফ ইনভার্স? আমরা এখানে দেখছি কি, এমন ম্যাট্রিক্স যদি পাই যার সাথে এ কে মাল্টিপ্লাই করলে আই পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে এ এর ইনভার্স বলবো। আবার আমরা এখানে একটা একটু আগে পেয়েছি, এখানে আচ্ছা আমি আবার লিখছি, একটু আগে কি পেয়েছি, আমরা পেয়েছি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই। আমরা একটু আগে এই ফর্মুলাটা আমরা প্রমাণও করেছি, আমরা দেখেছি। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে এ ইন্টু ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করলে অ্যাডজয়েন্ট এর নিচে নিয়ে আসি আর এটার এইভাবেই রাখি, ইকুয়াল টু আই পেলাম। তাহলে দেখো এর সাথে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে আমরা এ ইন্টু দিস ম্যাট্রিক্স ইকুয়াল টু আই পাচ্ছি। তার মানে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ইকুয়াল টু আই। কাজেই দিস ইজ দি ইনভার্স অফ এ। এর মানে আমরা বলতে পারি এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এই ডেফিনেশনটাই ছিল রেসিপ্রোকাল অফ দি ম্যাট্রিক্স। একটু আগে আমরা রেসিপ্রোকাল পড়েছি, রেসিপ্রোকাল ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এর মানে এ ইনভার্স ইজ নাথিং বাট রেসিপ্রোকাল অফ এ। রেসিপ্রোকাল অফ একেই আমরা এর ইনভার্স বলি। এবং এই ডেফিনেশন থেকে ক্লিয়ার যে হোয়াই আমরা এখানে বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে তবেই তার ইয়ে থাকবে, ইনভার্স থাকবে। দেখো নিচে আছে ডিটারমিনেন্ট অফ এ,
এবার আমরা জানি নিচে জিরো হয়ে গেলেও সমস্যা, কাজে এই ইনভার্স তখন থাকবে না, এর মানে নন সিঙ্গুলার হলেই ইনভার্স থাকবে, এটা ডেফিনেশন থেকে ইট ইজ ক্লিয়ার। সো দিস ইজ দি ডেফিনেশন অফ ইনভার্স, সরি ফর্মুলা অফ ইনভার্স, দিস ইজ দি ফর্মুলা অফ ইনভার্স, আর আগে বলেছিলাম ডেফিনেশন অফ ইনভার্স। তো আমরা তাহলে ইনভার্স অ্যান্ড তার বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রপার্টি আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স। হোয়াট ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স? অর্থোগোনাল ম্যাট্রিক্স, হোয়াট ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স? এবার আমরা দেখব অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি অর্থোগোনাল। এ ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে আমরা অর্থোগোনাল বলবো যদি এ ট্রান্সপোজ ইন্টু এ বা এ ইন্টু এ ট্রান্সপোজ, এই প্রোডাক্ট করলে যদি ইউনিট ম্যাট্রিক্স পাই তাহলে আমরা বলবো এ ইজ এ অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি অর্থোগোনাল ইফ এ ট্রান্সপোজ ইন্টু এ or a into a transpose equal to I, তাহলে এটাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এরপরে আমরা, এটা হলো ডেফিনেশন, ভেরি সিম্পল ডেফিনেশন। আচ্ছা, এবার আবার এই অর্থোগোনাল, এই ডেফিনেশনের উপরে বেস করে অর্থোগোনাল ম্যাট্রিক্সের আমরা বেশ কিছু প্রপার্টি আমরা দেখব। প্রপার্টিগুলো খুব ইম্পর্ট্যান্ট, অ্যাজ এ ফর্মুলাও ইম্পর্ট্যান্ট, বা মানে কি বলবো, অ্যাজ এ ইনফরমেশনও ইম্পর্ট্যান্ট, অ্যাজ এগুলোর প্রুফও পরীক্ষায় ছোটোখাটো প্রুফ আসে। আচ্ছা, ফার্স্ট প্রপার্টি হলো অর্থোগোনাল ম্যাট্রিক্সেস আর অলওয়েজ নন সিঙ্গুলার। অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয় এটা নন সিঙ্গুলার হবে, ঠিক আছে? অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে এটা নন সিঙ্গুলার হবে, এর মানে তার ডিটারমিন্যান্ট নন জিরো হবে, ডিটারমিন্যান্ট নন জিরো হবে। আচ্ছা, 2 নাম্বার প্রপার্টি হলো যে ইউনিট ম্যাট্রিক্সেস আর অর্থোগোনাল। ইউনিট ম্যাট্রিক্স যেটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স হিসেবে জানি, মানে 1 0 0 0 1 0 0 0 1, এটা হলো 3/3 ইউনিট ম্যাট্রিক্স। এগুলো সবসময় ইউনিট ম্যাট্রিক্স যেই সাইজের হোক না কেন, ইউনিট ম্যাট্রিক্স সবসময় অর্থোগোনাল হবে। তো তাহলে ইউনিট ম্যাট্রিক্স সবসময় অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। আচ্ছা, আমরা চেক করে দেখতে পারি যে ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, এই জন্য ইউনিট ম্যাট্রিক্স অর্থোগোনাল, খুব মানে সাধারণ ব্যাপার। আচ্ছা, 3 নাম্বার প্রপার্টি দেখি। 3 নাম্বার প্রপার্টি যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু আইদার হবে +1 অর -1, +1 অর -1 হবে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু, ঠিক আছে? তো দেখো, এটা আর এটা প্রায় কাছাকাছি, বলা হয়েছে অর্থোগোনাল ম্যাট্রিক্স নন সিঙ্গুলার। তো যদি ডিটারমিনেন্টের ভ্যালু +1 আর -1 হয়, এর মানে দিস ইজ নট ইকুয়াল টু 0, এর মানেই নন সিঙ্গুলার। কাজেই এটা হলে 3 হলে অটোমেটিক্যালি 1 হবে। আচ্ছা, তো আমরা 3 নাম্বার প্রপার্টি দেখলাম যে ভ্যালু অফ দি ডিটারমিনেন্ট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ +-1, আইদার +1 অর -1। আচ্ছা, 4 নাম্বার প্রপার্টিতে আমরা বলতে পারি যে ধরো মানে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, বি আর একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, এবার তাদের প্রোডাক্ট হলো এ ইন্টু বি, এটাও অর্থোগোনাল হবে। যদি এ অর্থোগোনাল হয়, বি অর্থোগোনাল হয়, তাহলে এ ইন্টু বিও অর্থোগোনাল হবে। এটা হলো 4 নাম্বার প্রপার্টি। আচ্ছা, 5 নাম্বার প্রপার্টিতে বলতে পারি যে এ ধরো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে তার যে ট্রান্সপোজ এটাও অর্থোগোনাল হবে। যদি এ অর্থোগোনাল হয় তাহলে তার ট্রান্সপোজও অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। আচ্ছা, 6 নাম্বার প্রপার্টিতে বলতে পারি এ ধরো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে তার ইনভার্সও অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রপার্টিগুলো আরেকবার মানে বলে দিই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হবে সবসময়, অর্থোগোনাল ইউনিট ম্যাট্রিক্স সবসময় অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়। এরপরে হলো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় +1 হবে বা -1 হবে। আচ্ছা, যদি এ আর বি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ইন্টু বি অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। যদি এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে।
যদি এ অর্থগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স অর্থগোনাল ম্যাট্রিক্স হবে। এই হলো অর্থগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি। তো এই প্রপার্টিগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো সময়ে সময়ে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো প্রপার্টি হিসাবে মনে রাখতে হবে। আর এগুলোর প্রুফ, প্রতিটারই প্রুফ খুব ছোট, 2-3 লাইনের। এগুলো প্রুফ পরীক্ষায় আসে 2-3 মার্কসে। তো আমরা একটা দুটো প্রুফ দেখি। ধরো 3-এর প্রুফ 3। আচ্ছা, ধরো এ অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে কি হবে? এ ট্রান্সপোজ ইন্টু এ হবে আই অ্যাকর্ডিং টু ডেফিনেশন। আমরা দুই দিকের যদি ডিটারমিনেন্ট নেই তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ আই। এবার ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা হবে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এটা ডিটারমিনেন্টের মানে মাল্টিপ্লিকেশনের প্রপার্টি। আর ডিটারমিনেন্ট অফ আই আমরা সবাই জানি, ডিটারমিনেন্ট অফ আই হলো 1, মানে ইউনিট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয় 1। আচ্ছা, এবার ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ আর ডিটারমিনেন্ট অফ এ সেম, কারণ ডিটারমিনেন্টের রো আর কলাম ইন্টারচেঞ্জ করলে ভ্যালু সেম থাকে, কাজেই সেম। এটা আই, এর মানে ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার হলো আই, সরি আই না 1। তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হবে? ডিটারমিনেন্ট অফ এ হবে আইদার +1 অর -1, কাজেই তার ভ্যালু হলো +1 -1। এটা গেল 3-এর প্রুফ। ধরো 4-এ কি বলেছে? 4-এ বলেছে যে এ আর বি যদি অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে এ অর্থগোনাল ম্যাট্রিক্স যদি ধরি তাহলে এ ট্রান্সপোজ এ হলো আই। সিমিলারলি বি যদি অর্থগোনাল ম্যাট্রিক্স ধরি, বি ট্রান্সপোজ বি হলো আই। আবার দেখাতে হবে, আমার কি দেখাতে হবে? এ বি অর্থগোনাল, এর মানে এ বি ট্রান্সপোজ ইন্টু এ বি, এই দুটো করে আমার আই আসতে হবে। দেখি আই আসে কিনা। আচ্ছা, এ বি ট্রান্সপোজ মানে কি? এ বি ট্রান্সপোজ হলো বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, আমরা অলরেডি জানি। আর এদিকে আছে এ বি, এ বি। আচ্ছা, এবার আমরা জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে ব্র্যাকেটটাকে আমরা ইচ্ছা মতো এদিক সেদিক করতে পারবো। তাহলে ব্র্যাকেটটাকে এখানে নিয়ে আসি। এবার এ ট্রান্সপোজ এ কত? আই, তাহলে বি ট্রান্সপোজ ইন্টু আই ইন্টু বি। এবার বি ট্রান্সপোজ ইন্টু আই, আই এর সাথে মাল্টিপ্লাই করলে সেম হয়, তাহলে বি ট্রান্সপোজ ইন্টু বি। বি ট্রান্সপোজ ইন্টু বি কত? আই। তাহলে কি পেলাম? এ বি হোল ট্রান্সপোজ ইন্টু এ বি, আলটিমেটলি পেয়েছি আই বাই আই। এর মানে এ বি ইজ অ্যান অর্থগোনাল ম্যাট্রিক্স। এর মানে এ যদি অর্থগোনাল হয়, বি যদি অর্থগোনাল হয়, তাহলে তাদের প্রোডাক্ট এ ইন্টু বিও অর্থগোনাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তো এমন করে প্রতিটারই প্রুফ আমরা করে নিতে পারি, প্রতিটার প্রুফ আমরা করে নিতে পারি। তো 6-এ কি বলেছে? 6-এ বলেছে যে ইনভার্স অফ এ অর্থগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থগোনাল। ইনভার্স অফ এ অর্থগোনাল ম্যাট্রিক্স ইজ অর্থগোনাল, এর মানে আমরা এ যদি অর্থগোনাল হয় তাহলে তার ইনভার্সটাও অর্থগোনাল হবে, তার ইনভার্সটাও অর্থগোনাল হবে। এ যদি অর্থগোনাল হয়, ঠিক আছে, তাহলে তার ইনভার্সটাও অর্থগোনাল হবে। আচ্ছা, দেখো এ যদি অর্থগোনাল হয়, এর মানে এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু আই, এ ট্রান্সপোজ এ ইন্টু আই। আচ্ছা, তো এবার যদি ম্যাট্রিক্সটা অর্থগোনাল হয়, এটা কিন্তু মানে আমি এই প্রপার্টিতে যাচ্ছি না। এই প্রপার্টিটা কি বলেছে? এই প্রপার্টিটা বলেছে এ অর্থগোনাল হবে হলে এ ইনভার্সটাও অর্থগোনাল ম্যাট্রিক্স হবে। এটার প্রুফে আমি যাচ্ছি না, প্রপার্টিসটা আমরা মনে রাখবো। প্রুফটা একটু বই থেকে দেখে নিও, আমি প্রুফে যাচ্ছি না। আমরা আরেকটা জিনিস ডিসকাস করছি যে অর্থগোনাল ম্যাট্রিক্সের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো, ধরো আমি প্রপার্টিটা একটু পরে বলছি, ধরো এ একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ হবে আই। ঠিক আছে, আচ্ছা, এবার ইনভার্সের ডেফিনেশন খেয়াল করি। ইনভার্সের ডেফিনেশন কি? ইনভার্সের ডেফিনেশন হলো যে যদি এ ইন্টু বি বা বি ইন্টু এ যদি আই হয়, তাহলে বি কে বলবো এর ইনভার্স। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে যাকে মাল্টিপ্লাই করলে আই পাওয়া যায় ওইটাকে বলবো ওই ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে এর সাথে এ ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করে এ পেয়েছি, এর মানে এর ইনভার্স কত? এর ইনভার্স হলো এ ট্রান্সপোজ, এর ইনভার্স হলো এ ট্রান্সপোজ। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে
এ ইনভার্সটা হয় তার ট্রান্সপোজ। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি এবং আমাদের খুব বেশি কাজে লাগে। কারণটা কি, দেখো ট্রান্সপোজ বের করা মানে কি, মানে জব অফ ফিউ সেকেন্ডস। রো কলাম ইন্টারচেঞ্জ করে দিলেই ট্রান্সপোজ বেরিয়ে যায়। আর ইনভার্স বের করা কিন্তু বেশ মানে সময় সাপেক্ষ ব্যাপার। প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে, এগুলোকে বসিয়ে ট্রান্সপোজ নিলে বেরোবে অ্যাডজয়েন্ট, এবার অ্যাডজয়েন্টকে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করলে বেরোবে ইনভার্স। কাজেই ইনভার্সটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার যদি আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল, তাহলে ইনভার্স আমরা ওই সিস্টেমে না গিয়ে এই ফর্মুলা দিয়ে উইদিন সেকেন্ডস বের করে নিতে পারবো। ঠিক আছে? কাজেই অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য আমরা ইনভার্সের যে ডেফিনেশন, এই ডেফিনেশনে না গিয়ে আমরা এইভাবে যদি করে নিই তাহলে আমাদের অনেক সময় বাঁচবে। তো এইভাবে আমরা এই থিওরেমটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। ফর এর অর্থোগোনাল ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি। আচ্ছা, এবার আমরা চলে যাই অর্থোগোনাল ম্যাট্রিক্সের উপরে আলোচনা করলাম। এবার আমরা চলে যাই সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কি আমরা দেখি। সিমেট্রিক ম্যাট্রিক্স, আচ্ছা, a square matrix A is said to be symmetric if its transpose be equal to it। মানে কি, একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সমান হয়। যদি ট্রান্সপোজ আর ম্যাট্রিক্সটা সমান হয় তাহলে আমরা তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে? তো দেখো, এর মানে কি, ধরো ম্যাট্রিক্সটা আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি 2x2 নিই। A11, A12, A21, A22। এবার তার ট্রান্সপোজ কত হবে? ট্রান্সপোজ হবে A11, এখানে আসবে A12, এখানে 21, এখানে A22। তো ট্রান্সপোজ আর এটা সমান হতে হবে। ঠিক আছে? তো এগুলো তো সমান, এর মানে A12 আর A21 সমান হতে হবে। এখানেও দেখো 12 আর 21 সমান হতে হবে। এর মানে কি, AIJ আর AJI এই দুটো সমান হতে হবে ফর এ সিমেট্রিক ম্যাট্রিক্স। AIJ আর AJI যদি সমান হয় ফর অল আইজে, সবার ক্ষেত্রে, সব এলিমেন্টের ক্ষেত্রে AIJ আর AJI যদি সমান হয় তাহলে এটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর ম্যাট্রিক্সটা সমান তাকে সিমেট্রিক বলবো। একই ঘটনা হলো এটাকেই এভাবেও বলা যায় যে যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে AIJ আর AJI সমান হয় ফর অল INJ তাহলে এটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এটা গেল ডেফিনেশন। সিমেট্রিক ম্যাট্রিক্স যদি ডেফিনেশন আসে সঙ্গে একটা মানে কি বলবো, সঙ্গে একটা এক্সাম্পল চাইতেই পারে। কাজে একটা এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। তো আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল খুব সোজা। আমরা করতে পারি, দেখো আমরা করি, ধরো এখানে যা খুশি লিখে নিই। ঠিক আছে? ডায়াগোনাল বরাবর আমরা যে 1 2 3 একটা কিছু লিখে, যা খুশি লিখে নিই, ডায়াগোনাল বরাবর আমরা লিখে নিলাম। এবার আমরা করব কি, এখানে যা লিখবো, এখানে লিখলাম ধরো 5, তাহলে এখানে তাই লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করি, আমরা ধরো এখানে লিখলাম 6, তাহলে আমাদের এখানে 6 লিখতে হবে। আর এখানে লিখলাম 7, তাহলে আমাদের এখানে 7 লিখতে হবে। এইভাবে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স করতে পারি। অর্থাৎ এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে ফর 3/3, তাহলে এটা সিমেট্রিক হয়ে যাবে। তোমরা করো, যদি আমরা ট্রান্সপোজ নেই, ট্রান্সপোজ নিলে দেখো এটার কি হবে, 1 5 6 এভাবে লিখব, 5 2 7 এইভাবে লিখব, 5 2 7, আর 6 7 3 ভাবে লিখব। এবার দেখো দুটো সমান হয়ে গেছে, এই যে 1 5 6 5 2 7 6 7 3, আছে এই দুটো ম্যাট্রিক্স সমান হয়ে গেছে। দিস ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? এইভাবে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের হাজার হাজার এক্সাম্পল লিখতে পারবো। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক্স লিখি, AHG HBF GFC। দেখো এটাও সিমেট্রিক, এ দুটো সমান, এ দুটো সমান, এ দুটো সমান। এদিকে কি আছে দেখে লাভ নেই, যা খুশি থাকুক,
এনি রিয়েল নাম্বার থাকতে পারে এখানে। আর আমাদের এই 3/3 জন্য এই 3টা পেয়ার সমান হতে হবে, তাহলেই এটা সিমেট্রিক আছে। দিস ইজ অ্যানাদার সিমেট্রিক ম্যাট্রিক্সের আরেকটা এক্সাম্পল। এটা দিলাম কারণ এই ম্যাট্রিক্সটা আমাদের খুব পরিচিত ম্যাট্রিক্স। তোমরা যারা 2 ডাইমেনশন করেছো, 2 ডাইমেনশনে এই ম্যাট্রিক্সটা খুব কাজে লাগে। এই জন্য এই ম্যাট্রিক্সটা আমাদের মানে মুখস্থ করে নিলেই ভালো। AHG HBF GFC এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে গেল সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। নেক্সট আমরা আসি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের মানে ডেফিনেশন হলো এ স্কোয়ার ম্যাট্রিক্স A is said to be skew symmetric if its transpose be equal to its negative। যদি তার ট্রান্সপোজটা তার নেগেটিভের সমান হয়, মানে মাইনাসের সমান হয়, তাহলে এটাকে বলবো আমরা স্কিউ সিমেট্রিক। সেমভাবে যে আমরা যদি পজিশন দিয়ে লিখতে চাই, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে কি AIJ আর -AJI এই দুটো যদি সমান হয় ফর অল INJ, তাহলে এটাকে স্কিউ সিমেট্রিক বলা হবে। AIJ ইকুয়াল টু -AJI যদি হয়, তাহলে এটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে। আচ্ছা, এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই জিরো হতে হবে। ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হতে হবে। জিরো না হলে স্কিউ সিমেট্রিক হবে না। কেন হবে না এটার মানে কারণ তোমরা নিজেরাই মানে ট্রাই করলে বুঝতে পারবে কেন জিরো না হলে হবে না। আচ্ছা, ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হলো। এবার এখানে যা লিখবো তার নেগেটিভটা লিখবো এখানে, এখানে যা লিখবো তার নেগেটিভ লিখবো এখানে, এখানে যা লিখবো তার নেগেটিভ লিখবো এখানে, তাহলে স্কিউ সিমেট্রিক হয়ে গেল। এটা একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ। দিস ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সাইজ 3/3। ঠিক আছে? আচ্ছা, স্কিউ সিমেট্রিক হয় কিনা দেখে নেই। এটা ট্রান্সপোজ বের করি, তাহলে লিখবো 0 2 3। এটা ট্রান্সপোজ বের করি, তাহলে লিখবো এটা 0 2 3, এরপরে -2 0 -4, এরপরে -3 4 0। এই হলো ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজটা যদি নেগেটিভ করি, তাহলে কি পাবো? এই যে 0 2 3 পাবো, -2 0 -4 পাবো, আর -3 4 0 পাবো। কাজেই ট্রান্সপোজ আর ম্যাট্রিক্সটার নেগেটিভ সেম, কাজেই এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দিস ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, দেখো ব্যাপার হলো ডায়াগোনাল এলিমেন্টগুলো কেন জিরো হবে। ঠিক আছে, তুমি একটা এক্সাম্পল সেট করো যেখানে ডায়াগোনাল এলিমেন্টগুলো এর মধ্যে যে কোনো একটাকে নন জিরো রাখো বা দুটাকে নন জিরো রেখে বানাও, দেখবে স্কিউ সিমেট্রিক এটাকে বানাতে পারবে না। ঠিক আছে, ডায়াগোনাল এলিমেন্টকে জিরোই করতে হবে। এটার কারণ হলো দেখো ডায়াগোনালের ক্ষেত্রে কি, প্রতিটা ডায়াগোনাল এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, যেমন এটা কি এলিমেন্ট 1 1, মানে রো কলামও দুটোই 1, এটার ক্ষেত্রে 2 2, দুটোই সমান, এটার ক্ষেত্রে 3 3। এর মানে ডায়াগোনাল এলিমেন্টেরগুলোর জন্য INJ সমান, তাহলে AII দুটোই হবে I ইকুয়াল টু হতে হবে -AII। স্কিউ সিমেট্রিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী AII হবে -AII। এর মানে 2AII ইকুয়াল টু 0, এর মানে AII ইকুয়াল টু 0। কাজেই ডায়াগোনাল এলিমেন্টগুলো অবশ্যই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য 0 হতে হবে, আদারওয়াইজ এটা স্কিউ সিমেট্রিক হবে না। তোমরা নন জিরো এলিমেন্ট দিয়ে ট্রাই করবে, দেখবে স্কিউ সিমেট্রিক এটাকে বানানো যাবে না। ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সও বুঝলাম, তার একটা এক্সাম্পলও দেখলাম। ইন দিস ওয়ে তোমরা রুলটা বুঝে গেলে ডায়াগোনালগুলো 0 করবে, আর এই দুটোর মধ্যে একটা নেগেটিভ, এই দুটোর মধ্যে একটা নেগেটিভ, এই দুটোর মধ্যে একটা নেগেটিভ, শেষ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। নেক্সট আমরা কয়েকটা প্রপার্টি দেখে নিই। আচ্ছা, এ ম্যাট্রিক্স ক্যান নট বি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক সাইমালটেনিয়াসলি আনলেস ইট ইজ এ জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স আইদার সিমেট্রিক হবে অর স্কিউ সিমেট্রিক হবে, দুটোই একসাথে হওয়া সম্ভব না যদি না জিরো ম্যাট্রিক্স হয়। জিরো ম্যাট্রিক্স বলতে পারি, সিমেট্রিকও হবে স্কিউ সিমেট্রিক হবে, আদারওয়াইজ দুটো একসাথে হওয়া সম্ভব না। এটা হলো 1 নাম্বার প্রপার্টিতে বলতে পারি। 2 নাম্বার প্রপার্টিতে বলতে পারি
ধরো এ অ্যান্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিক্স অফ দি সেম অর্ডার, ঠিক আছে, এ আর বি দুটোই সিমেট্রিক ম্যাট্রিক্স সেম অর্ডারের, তাহলে এ প্লাস বিও সিমেট্রিক হবে। এ প্লাস বিও সিমেট্রিক হবে যদি এ আর বি সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সেম অর্ডার হয়। কারণটা দেখো, এ প্লাস বি কেন সিমেট্রিক বলছি, কারণ এ প্লাস বি এর যদি ট্রান্সপোজ বের করি, ট্রান্সপোজের যে প্রপার্টি এটা হলো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এবার বলা আছে এ সিমেট্রিক বিও সিমেট্রিক, এর মানে এ ট্রান্সপোজ হলো এ, বি ট্রান্সপোজ হলো বি, তাহলে এ প্লাস বি হোল ট্রান্সপোজ পেলাম এ প্লাস বি, এর মানে এ প্লাস বি ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার প্রপার্টি বলতে পারি যে প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস ট্রান্সপোজ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস ট্রান্সপোজ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ আর তার ট্রান্সপোজ প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট করে প্রোডাক্টের একটা নাম দিয়ে ধরো বি দিলাম, তাহলে বলছে যে বিটা অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, বি ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক। হয় কিনা দেখিনি, বি বি ট্রান্সপোজ কত হবে, বি ট্রান্সপোজ হবে এ বির ভ্যালুটা বসালাম, এবার ট্রান্সপোজের প্রপার্টি হলো ইন্টু এ ট্রান্সপোজ, এবার আবার ট্রান্সপোজের প্রপার্টি হলো এটা হলো এ ট্রান্সপোজ, এবার এ ইন্টু ট্রান্সপোজ হলো বি, তাহলে বি ট্রান্সপোজ পেলাম বি, এর মানে বি সিমেট্রিক, বি কোনটা ধরলাম এটা, এর মানে প্রোডাক্ট অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড দিস ট্রান্সপোজ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর আরেকটা প্রপার্টি হলো 4 নাম্বার প্রপার্টিতে আসি, the product of two symmetric matrices of the same order is symmetric। এখানে কথা আছে if the product is commutative। আচ্ছা, কি বলেছে, দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রোডাক্ট, এ ধরো সিমেট্রিক ম্যাট্রিক্স, বি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাদের প্রোডাক্ট সিমেট্রিক হবে যদি প্রোডাক্টটা কমিউটেটিভ হয়। দেখে নিই তাদের প্রোডাক্টটা, দেখলাম সিমেট্রিক কিনা চেক করি। এ বি ট্রান্সপোজ কত, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজের প্রপার্টি, যেহেতু বি সিমেট্রিক এটাকে বলতে পারি বিটি, একে বি বলতে পারি, এ যেহেতু সিমেট্রিক এটিকে এ বলতে পারি। এবার বলছে যে প্রোডাক্টটা কমিউটেটিভ কন্ডিশন দেওয়া আছে, তাহলে বি একে আমরা এ বি লিখতে পারি, তাহলে কি পেলাম, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ বি, এর মানে এ ইন্টু বি ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। কাজেই বলাই যায় যে প্রোডাক্ট অফ টু সিমেট্রিক ম্যাট্রিক্স অফ দি সেম অর্ডার ইজ সিমেট্রিক ইফ দি প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। আচ্ছা, 5 নাম্বার প্রপার্টিতে আমরা বলতে পারি যে এ ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, দেন এ প্লাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক, অ্যান্ড এ মাইনাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা হবে স্কিউ সিমেট্রিক। দেখো এ প্লাস এ ট্রান্সপোজ হবে সিমেট্রিক, এটা স্কিউ, যে কোনো একটা দেখে নিই, ধরো এ মাইনাস এ ট্রান্সপোজটা দেখি আসলে কি স্কিউ সিমেট্রিক আসে। তো তার জন্য আমরা এই পুরোটার ট্রান্সপোজ বের করি, এ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, মানে আমরা ট্রান্সপোজের প্রপার্টি অ্যাপ্লাই করলাম, তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হলো এ, তাহলে মাইনাস কমন নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কি পেলাম, এই জিনিসটা ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এটাই, তাহলে এটা এর মানে এই ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিকের ডেফিনেশন কি, ট্রান্সপোজ ইকুয়াল টু নেগেটিভ অফ দি ম্যাট্রিক্স, কাজে এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সেম ভাবে তোমরা প্রমাণ করতে পারবে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স। কাজে এ যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্স হলে এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে সিমেট্রিক, আর এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে স্কিউ সিমেট্রিক। আচ্ছা, 6 নাম্বার প্রপার্টিটা আমি এদিকে লিখি। 6 নাম্বার প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এভরি ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এটাকে দুটো ম্যাট্রিক্সের সাম হিসাবে লেখা যাবে, এর মধ্যে একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। আচ্ছা, দেখো এ কে আমরা লিখতে পারি হাফ অফ এ প্লাস এটি, এদিকে লিখি হাফ অফ এ মাইনাস এটি, তাহলে দেখো হাফে মিলে এ হবে আর এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। এবার এটা সিমেট্রিক হবে, অলরেডি আমরা এখানে পেয়েছি যে এটা সিমেট্রিক হয়, এটা হয় স্কিউ সিমেট্রিক,
কাজেই এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড এজ এ সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে হবে যে অ্যান্ড দি এক্সপ্রেশন ইজ ইউনিক, আমরা ইউনিকলি লিখতে পারবো, এটা দু তিন ভাবে লেখা যাবে না। ইউনিক মানে কি, ধরো 5কে আমরা দুটো নাম্বারের সাম হিসাবে লিখতে পারি 2 + 3। ইউনিকলি কি না, ইউনিকলি না, কারণ এটাকে 1 + 4ও লেখা যাবে। এটা ইউনিকলি লেখা যায় এমন না, এটা অন্যভাবেও মানে মাল্টিপল ভাবে লেখা যায়, মাল্টিপল ওয়েতে লেখা যায়। ঠিক আছে? এটাকে মাল্টিপল ওয়েতে লেখা যায়, কিন্তু এই ক্ষেত্রে ইউনিকলি লেখা যাবে, এটা অন্যভাবে আর কোথাও অন্য কোনোভাবে আর লেখা যাবে না। ঠিক আছে? এ স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ টু ম্যাট্রিসেস, ওয়ান ইজ স্কিউ সিমেট্রিক অ্যান্ড দি আদার ইজ স্কিউ সিমেট্রিক, অ্যান্ড ইট ক্যান বি এক্সপ্রেসড ইন এ ইউনিক ওয়ে। এইভাবে আমরা ইউনিকলি লিখতে পারবো, একের বেশি অন্যভাবে এটাকে লেখা সম্ভব না, অন্যভাবে এটাকে লেখা সম্ভব না। তো এই হলো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স মানে বিশেষ করে রিয়েল ম্যাট্রিক্স নিয়ে আমাদের আলোচনা প্রায় শেষ। রিয়েল ম্যাট্রিক্স নিয়ে আমাদের আলোচনা শেষ। আমরা এখানে অনেক কিছু দেখলাম, টাইপস অফ ম্যাট্রিক্সেস দেখলাম, আমরা অনেকগুলো ডেফিনেশন দেখলাম, অ্যাডজয়েন্ট দেখলাম, ইনভার্স দেখলাম, অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখলাম, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো তোমাদের কাজ হলো যে প্রতিটা ভালো করে করো, সঙ্গে প্রতিটার এক্সাম্পল দিয়ে এগুলোকে বোঝার চেষ্টা করো। তো মানে দিস ইজ দি এন্ড অফ রিয়েল ম্যাট্রিক্স। আমরা রিয়েল ম্যাট্রিক্স মোটামুটি মানে আমরা মানে টাচ করে ফেলেছি সব জায়গায়। ঠিক আছে? অঙ্ক টঙ্ক হয়তো খুব বেশি করিনি, তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো অ্যাবাউট কমপ্লেক্স ম্যাট্রিসেস। রিয়েল ম্যাট্রিক্স মানে যেই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট রিয়েল নাম্বার, এটা হলো রিয়েল ম্যাট্রিক্স। আর কমপ্লেক্স ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের কোনো না কোনো এলিমেন্ট কমপ্লেক্স নাম্বার। যদি কোনো একটা ম্যাট্রিক্সের একটা এলিমেন্টও কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটাকে বলা হবে কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো অ্যাবাউট কমপ্লেক্স ম্যাট্রিক্স।